সূর্যের চেয়ে আরো কাছে বা আরো দূরে অবস্থান করলে বর্তমান রূপে আমাদের অস্তিত্ব থাকত না। সূর্য এতই শক্তিশালী যে সারা পৃথিবীর মানুষ সময়ের শুরু থেকে যে পরিমাণ শক্তি ব্যবহার করেছে, সূর্য 1 সেকেন্ডে তার থেকেও বেশি শক্তি নির্গত করে। বাতাসের প্রবাহ, স্রোতের ছুটে চলা, বৃষ্টি ঝরা এবং সকল প্রাণের বেড়ে ওঠায় সূর্যের ভূমিকা অপরিসীম। সর্বোপরি সম্পূর্ণ নির্ভরতার প্রতীক সূর্য। সৃষ্টির শুরু থেকেই সূর্য ছিল, আছে এবং ভবিষ্যতের আরো লক্ষ লক্ষ বছর ধরে সূর্য থাকবে। এবং এ কারণেই আমাদের কোম্পানির নাম সান ফার্মা। আর তাই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সূর্যের মতো একই রকম আপোষহীন নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সংগ্রাম করছি। 1983 সালে মাত্র 2 জন কর্মী এবং মানসিক রোগ চিকিৎসার 5টি ওষুধ নিয়ে যাত্রা শুরু করে আমাদের কোম্পানি একের পর এক সফলতা অর্জন করে চলেছে, যার ফলে আজ সান ফার্মা 100টিরও বেশি দেশে 2000-এরও বেশি ওষুধ বিক্রি করে বিশ্বের 4র্থ বৃহত্তম জেনারিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 6টি মহাদেশের 50টিরও বেশি সংস্কৃতির 30,000-এরও বেশি কর্মী সান ফার্মায় নিযুক্ত আছে। বিস্তৃত পরিসরে বিভিন্ন রোগের চিকিৎসায়, যেমন সর্দি কাশি থেকে ক্যান্সার কিংবা লক্ষ লক্ষ এইডস আক্রান্তদের মাঝে প্রতিদিন নতুন আশা জাগানোর জন্য বিশ্বস্ত অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ বা সোরিয়াসিস থেকে চর্মরোগের সমাধান এবং এমন আরো অনেক দুরারোগ্য ব্যাধির নিরাময়ে আমরা প্রতি বছর 3,000 কোটিরও বেশি ডোজেস বিক্রি করছি। 3 দশক আগে থেকে গবেষণা ও উন্নয়নে আমরা উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করে আসছি, যা প্রযুক্তিকে আমাদের মূল পৃথকীকরণ শক্তি হিসাবে ব্যবহার করতে এবং বিশ্বজুড়ে পৃথক পৃথক দেশের জন্য অনেকগুলি কার্যকরী কিন্তু প্রযুক্তিগতভাবে জটিল ওষুধ প্রস্তুত করতে আমাদের সক্ষম করে তুলেছে। আজ আমাদের প্রায় 2000 বিশ্বমানের গবেষকদের একটি দল আছে, যারা পৃথিবী জুড়ে বিস্তৃত সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রসমূহে কাজ করছেন। পৃথিবীর যে প্রান্তেই আমরা গবেষণা, উন্নয়ন, উৎপাদন, পরীক্ষা বা ওষুধ বিতরণ করি না কেন, সর্বদা ওষুধের গুণগত মান সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর তাই সান ফার্মায় গুণগত মানের কোনো বিকল্প নেই। নির্ভরযোগ্যতা, মান, উদ্ভাবন, আস্থা এবং ধারাবাহিকতা, এই মূল বিশ্বাসসমূহের উপর ভিত্তি করে আমরা আমাদের দর্শন, মূল্যবান ওষুধের একটি নেতৃস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছা এবং জীবনকে ছোঁয়া বাস্তবায়নে সক্ষম হচ্ছি। এবং আমাদের পৃথিবী প্রাণের জন্য সূর্য নামের যে নক্ষত্রের উপর নির্ভরশীল, তার মতো করেই সমগ্র মানব জাতির কল্যাণে আমরা প্রতিদিন উদিত হব এবং আলো ছড়াব। সান ফার্মা, রিচিং পিপল, টাচিং লাইভস। Shubho Shandha, good evening. It is an honor and privilege for me to welcome you on behalf of Sun Pharmaceutical Bangladesh Limited for joining today's live virtual session on lipid-lowering strategies for the prevention of cardiovascular diseases. First of all, I would like to thank you all for all your hard work and support during these difficult times. Your humility, kindness, and strengths are greatly appreciated. Sun Pharma successfully conducting different academic initiatives with a view to disseminate latest scientific happenings in the medical fraternity globally. And as a meaningful player in healthcare segment of Bangladesh, we have always valued the strong commitment and responsibility to share latest scientific information and knowledge available to us. Reaching people, touching lives based on innovation has been the direction of our journey since inception. Today, we thank Dr. C.M. Shahin Kabir, Fellow International Cardiology China, Associate Professor and Consultant, Ibn Cardiac Hospital and Research Institute, Dhaka, for accepting our request for being today's speaker. It is our great pleasure to have Professor Dr. Abdullah Al-Safi Majumdar, Research Fellow, National Cerebral and Cardiovascular, WHO Fellow in Cardiology, former Director and Professor of Cardiology, National Institute of Cardiovascular Diseases, Dhaka. And we are also proud to have today Professor Dr. Khandekar Kamrul Islam, the Interventional and Clinical Cardiologist, Fellow American College of Cardiology, USA, Professor of Cardiology, National Institute of Cardiovascular Disease, Dhaka, for accepting our request for being today's panel member. And we also thanks to Dr.
Mohammad Shafiq Dahriyar, fellow intervention cardiologist, clinical and interventional cardiologist, National Institute of Cardiovascular Disease, Dhaka, who will be with us and moderating the entire session. So thank you. And now I invite Dr. Mohammad Shakif Shahriar for next proceeding. A very good evening and Assalamu alaikum. Welcome you all the learned audience and our respected chairperson and learned speaker and panel of experts. Assalamu alaikum. This is Dr. Sakib Shahriar, working as intervention cardiologist in National Institute of Cardiovascular Disease. At the beginning, I pardon everyone because my webcam is not working. Thank you, Sun Pharma, for arranging such a nice scientific session. Today, our topic is lipid-lowering strategies for the prevention of cardiovascular diseases. In this session, our respected chairpersons are Professor M. Abdullah Al Shafi Mazumdar, very well-known face, former director and professor of cardiology NICVD, and he is the Secretary General of Bangladesh Cardiac Society. And also one of our teacher, Professor Dr. Khandokar Kamrul Islam, ex-professor and intervention cardiologist of National Institute of Cardiovascular Disease. And our speaker is Dr. C.M. Shahin Kabir, Associate Professor and Consultant in Ibrahim Cardiac Hospital and Research Institute, Dhaka. And cardiovascular disease is a burning issue and is a big problem throughout the world and is one of the leading cause of death throughout the world. And for this, prevention is a very important factor. And today our topic is lipid-lowering strategies for the prevention of cardiovascular disease. In this session, there will be interesting quiz competition. I am requesting all the participants, please join the quiz session and give answer to the sessions. And the end of the session, the winner will be announced. And during the presentation, you can also give and put your question into the chat box, and also you can raise your hands by, and you can unmute and give when there will be question answer session. Now I am requesting our learned speaker, Dr. C.M. Shahin Kabir. Please share your screen and deliver your presentation. Thank you, Dr. Shakib Shahriar, for your kind introduction. Respected panel members, Professor Dr. M. Abdullah Al Shafi Mazumdar, Professor Dr. Khandokar Kamrul Islam, dear audience and the dignitaries from the Sun Pharma. Assalamu alaikum and good evening. It's indeed a great honor and pleasure for me to talk in front of this august gathering. My name is C.M. Shahin Kabir. I am working as Associate Professor and Consultant in Cardiology, Ibrahim Cardiac Hospital and Research Institute. You all know that today's title is Lipid-lowering Strategies for the Prevention of Cardiovascular Diseases. So I don't have any conflict of interest. This webinar is sponsored by Sun Pharmaceuticals. So cardiovascular disease is the leading cause of morbidity and mortality worldwide. Dyslipidemia is an important correctable predictive factor for coronary artery disease. Evaluation of different types of lipid abnormality in a particular patient is important for treating and reducing the risk of cardiovascular disease. Adherence of lifestyle measures and statin therapy are the cornerstones of managing dyslipidemia. So we have to understand what is the physiologically normal LDL cholesterol value. It is a journal published in JACC in 2004, and optimal low density lipoprotein was 50 to 70 milligram per deciliter. So আমরা যখন লিপিড লোয়ারিং এজেন্ট প্রেসক্রাইব করি সেটা কিন্তু আমাদের এলডিএল কোলেস্টেরলকে কমিয়ে দেয়। সো কত কমাবে এটা নিয়ে কিন্তু আমাদের একটা কাজ করে, আমরা মনে করি আসলে কত কমে গেলে পেশেন্টের কমে যেতে পারে, হরমোন কাজ করবে না, আমাদের একটা ইস্যু কাজ করে। আসলে দেখছি যে একটা নিউবর্ন বেবির কিন্তু অ্যারাউন্ড 50 to 70 মিলিগ্রাম পার ডেসিলিটার এলডিএল কোলেস্টেরল থাকে।
তো আমরা মনে করি ফিজিওলজিক্যালি একটা লোককে সার্ভাইভ করার জন্য এ লেভেলে কোলেস্টেরল থাকাটাই যথেষ্ট, দ্যাট ইজ 50 to 70 মিলিগ্রাম পার ডেসিলিটার, অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড ইন JCC in 2004. আমরা সবাই জানি অ্যাথেরোস্ক্লেরোসিসের প্রসেসগুলো আসলে যখন আমাদের রিটেনশন অফ দ্য এলডিএল কোলেস্টেরল ইন দ্য আর্টেরিয়াল ওয়াল হয় ব্লাড ভেসেলে, তখনই কিন্তু আস্তে আস্তে আমাদের ডেভেলপমেন্ট করে ফ্যাটি স্ট্রিক। এই ফ্যাটি স্ট্রিক আস্তে আস্তে যখন সময় পার হয় তখন ফাইব্রোফ্যাটি প্ল্যাকে ডেভেলপ করে এবং আস্তে আস্তে একসময় একটা কমপ্লিকেটেড প্ল্যাক হয়। এই কমপ্লিকেটেড প্ল্যাক যখন কোনো কোনো রাপচার, ফিশার বা আলসারেশন হয়, তখনই কিন্তু আমাদের অ্যাকিউট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাকের সিমটম ডেভেলপ করে। অ্যাথেরোস্ক্লেরোসিস কিন্তু অনেক অল্প বয়সে শুরু হয়, কিন্তু গ্র্যাজুয়ালি টার্ন করে এবং একসময় কিন্তু এটা জটিলতা ধারণ করে, যেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। এটা একটা ল্যান্ডমার্ক ট্রায়াল যেটা পাবলিশড হয়েছিল নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন ইন 1998, দ্যাট ইজ অ্যাথেরোস্ক্লেরোসিস বিগিনস ইন চাইল্ডহুড। Around 2 to 15 years old, the percentage of atherosclerosis was 50%, and it was 85% in 21 to 39 years old patients. There is presence of fatty streak. What about the coronary atheroma? You can see around the age of 2 to 15 years, 8% population there is atheroma. 16 to 20 years, there is 33% patients have atheroma. 21 to 25 years old, there is 52% atheroma, and around 26 to 39 years old, there is 69% has atheroma. So atheroma is the precursor or progression of atherogenesis. It is a very landmark trial published in 2007 in JACC. You can see if the value of LDL is 50 to 60, that is 50 to 60, there is no chance of atherosclerosis. But if the value is increases, you can see if there is 60 to 70, 70 to 80, 80 to 90, if it is 150 to 160 milligram per deciliter, the generalized, intermediate, and focal vascular events are more. So we have to target the LDL cholesterol level around 60 to 70 or 50 to 60. You can see there, if the value is 50 to 60, there is no atherosclerosis. No atherosclerosis means there is no disease in the vessels, coronary vessels. This is the complex mechanism of lipoprotein transport and metabolism. I will not go into details. So what is the characteristics of Asian dyslipidemia? আমরা যেহেতু এশিয়ায় বাস করি, আমাদের আসলে প্যাটার্নটা কেমন? There is genetic tendency for elevated atherogenic lipoprotein, high triglyceride due to obesity, and high glycemic load on a background of insulin resistance. Young people are suffering from coronary disease once decade earlier than Western counterparts. And there is increased TG levels are markedly raises by the risk of CAD by 30% in men and 75% in women. And coronary disease is diffuse with multifaceted involvement, predominantly affecting the left antero-descending artery. তো দেখা যাচ্ছে আমাদের যে হার্টের ব্লাড ভেসেল রয়েছে এলইডিতে কিন্তু বেশি অ্যাটাক করছে এশিয়ান পপুলেশনের ডিসলিপিডিমিয়ার জন্য। একটা কম্পোনেন্ট আমরা জানি কি কি ডিসলিপিডিমিয়ার কম্পোনেন্ট রয়েছে: হাই ট্রাইগ্লিসারাইড লেভেল, দেন লোয়ার লেভেল অফ এইচডিএল কোলেস্টেরল, increased level of HDL cholesterol, increased level of total cholesterol, and increased levels of lipoprotein A. 1% increase in LDL cholesterol level leads to a 2 to 3% increased risk of coronary disease. তো আমরা যেটা জানি যে আমাদের যখন HDL লেভেল কমে যাচ্ছে, LDL লেভেল বেড়ে যাচ্ছে, ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যাচ্ছে, টোটাল কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা আপনাকে টার্ন করি অ্যাজ এ ডিসলিপিডিমিক পেশেন্ট। এবং যখন আমার 1% LDL বাড়ে, তখন কিন্তু আবার 2 থেকে 3% চান্স বেশি হয়ে যায় করোনারি ডিজিজ আক্রান্ত হওয়ার। সাধারণত আমরা 4টা কম্পোনেন্ট দেখি কোলেস্টেরল প্রোফাইলে, লিপিড প্রোফাইলে: টোটাল কোলেস্টেরল, HDL cholesterol, and triglyceride are measured directly. However, LDL cholesterol can be measured directly or calculated by Friedewald equation. আমরা জানি যে একটা ইকুয়েশন আছে যার মাধ্যমে কিন্তু আমরা ইনডিরেক্টলিও কিন্তু LDL cholesterolটা মেজার করতে পারি। This is the equation: total cholesterol is equal to HDL plus LDL plus VLDL. আর VLDL আমরা মেজার করতে পারি টোটাল ট্রাইগ্লিসারাইড ডিভাইডেড বাই 5, আর LDL আমরা মেজার করতে পারি টোটাল কোলেস্টেরল মাইনাস HDL কোলেস্টেরল মাইনাস ট্রাইগ্লিসারাইড ডিভাইডেড বাই 5। তবে মনে রাখতে হবে, যদি আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেল 400 মিলিগ্রাম পার ডেসিলিটার বেশি হয়, তখন কিন্তু আমাদেরকে ডিরেক্টলি মেজার করতে হবে, তখন আর এই ফর্মুলা ব্যবহার করে আমরা কোলেস্টেরল মাপতে পারবো না। আর অনেক সময় আমরা দেখেছি কিছু কিছু ল্যাবরেটরিতে আমরা মিলিমোলে কোলেস্টেরলের ভ্যালু দেয়, তো আমাদেরকে জানতে হবে অল মিলিমোল ইকুয়ালস টু 38.67 মিলিগ্রাম পার ডেসিলিটার, যেটা আমরা কনভার্ট করে মিলিগ্রাম হিসাব করতে পারি। সো আমাদের বেসিক আইডিয়া আমাদেরকে জানতে হবে টোটাল কোলেস্টেরল লেভেল, HDL কোলেস্টেরল লেভেল, ট্রাইগ্লিসারাইড লেভেল, এন্ড LDL কোলেস্টেরল লেভেল।
অনেক সময় কিন্তু প্রাইমারি কারণ ছাড়া অনেক কারণে কিন্তু কিছু কিছু ডিজিজের কারণে কিন্তু আমার কোলেস্ট্রল অ্যাবনর্মালিটি হয়, লাইক ডায়াবেটিস মেলাইটাস ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপোথাইরয়েডিজম, নেফ্রোটিক সিনড্রোম, অবস্ট্রাকটিভ লিভার ডিজিজ। কিছু কিছু ড্রাগের জন্য কিন্তু আমার কোলেস্ট্রল লেভেল হাই হতে পারে, লাইক স্টেরয়েডস, প্রোজেস্টিনস, বিটা ব্লকার্স, থায়াজাইড ডায়াবেটিক্স, otherwise obesity, then bile acid resins, ticlodipine drugs, and cigarette smoking, then menopause, ইউরেমিয়া দ্যাট ক্যান গিভ রাইজ টু সেকেন্ডারি ডিসলিপিডেমিয়া। শুধু যে কোলেস্ট্রল যে জেনেটিক্যালি ট্রান্সমিট হবে তা কিন্তু নয়, কিছু কিছু ডিজিজের কারণে কোনো কোনো ড্রাগ সেবন করার ফলে কিন্তু আমাদের ব্লাডে কোলেস্ট্রল আধিক্য হতে পারে। সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, কারণ শুধু ম্যানেজমেন্ট দিলে হবে না। যদি এসব ড্রাগ অসুখের কারণে যদি আমার কোলেস্ট্রল আধিক্য থাকে, তাহলে এসব অসুখেরও কিন্তু আমাদের চিকিৎসা প্রয়োগ করতে হবে। সো খুব বার্নিং ইস্যু আসলে ট্রাইগ্লিসারাইড লেভেল কখন আমরা হাই বলবো, যেটা আমাদের সবার জানার প্রয়োজন বা আমরা কনফিউজ থাকি। অ্যাকর্ডিং টু গাইডলাইন, যদি দেখি আমাদের টিজি লেভেল লেস দেন 150, দ্যাট ইজ নর্মাল, চিন্তিত হওয়ার কিছু নাই। যদি দেখি এটা 150 to 199 মিলিগ্রাম পার ডেসিলিটার, ইট ইজ বর্ডারলাইন হাই। যদি দেখি যে 200 থেকে 499, ইট ইজ হাই। আর যদি 500 এবং অ্যাবভ থাকে, 500 আর অ্যাবভ, দ্যাট ইজ ভেরি হাই। তখনই আমাদেরকে ইন্টারভেন করতে হবে, কারণ 500 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে কিন্তু আমাদের চান্স থাকে প্যানক্রিয়াটাইটিস হওয়ার জন্য। তাই আমাদেরকে তখনই সজাগ হতে হবে এবং রোগীকে চিকিৎসার কথা চিন্তা করতে হবে। সো লেস দ্যান 150 ইজ নর্মাল, মোর দ্যান 500 ইজ ভেরি হাই। সো হোয়াট অ্যাবাউট টোটাল কোলেস্ট্রল? এটা 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, তার নিচে থাকে ডিজায়ারেবল, কিন্তু এটা যদি 240 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার উপরে হয়, দ্যাট ইজ হাই। তখন আমাদেরকে ইন্টারভেন করতে হবে। What is the value of LDL cholesterol, bad cholesterol যেটা আমরা জানি? Less than 100 is normal and ideal, 100 to 129 near ideal, 130 to 159 is borderline high, 160 to 189 is high, and if it is more than 190 and above, very high. In that case, we have to intervene. What about the good cholesterol, HDL? If it is less than 40 milligram per deciliter, that is high risk for coronary heart disease. এটা কমে গেলে খারাপ, আবার যদি 40 to 59 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, এটা অপটিমাল। যদি 60 মিলিগ্রাম অ্যান্ড হাইয়ার হয়, তাহলে এটা প্রিভেনশন এগেনস্ট হার্ট ডিজিজ। সো আমাদেরকে সবগুলা প্যারামিটারের ভ্যালু জানতে হবে। ট্রাইগ্লিসারাইড লেভেল নর্মাল কত, কখন আমরা হাই বলবো, টোটাল কোলেস্ট্রল নর্মাল কত, কখন এটাকে হাই বলবো, এলডিএল কোলেস্ট্রল আমার অপটিমাল কত, কখন এটাকে হাই বলবো, গুড কোলেস্ট্রল আমার কত নর্মাল থাকা উচিত, সেটা জানতে হবে। তা না হলে আমরা কিন্তু ইন্টারপ্রেট করতে পারবো না কখন আপনার চিকিৎসার প্রয়োজন। So now come to the today's management part, management of dyslipidemia. আমাদেরকে দুইটা অপশন অবশ্যই অ্যাডাপ্ট করতে হবে, আইদার থেরাপিউটিক লাইফস্টাইল চেঞ্জেস অ্যান্ড ফার্মাকোথেরাপি। আমরা যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে, হাইপারটেনশনের ক্ষেত্রে মনে করি 3D, দ্যাট ইজ ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। ঠিক তেমনি কোলেস্ট্রল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগসের প্রয়োজনীয়তা রয়েছে। সো প্রথমে যদি আমি মনে করি যে আমরা আসলে কি কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারি, তার মধ্যে যেটা আমি বলেছি অলরেডি, আমরা ডেইলি 30 মিনিট করে সপ্তাহে 5 থেকে 7 দিন জোরে হাঁটতে পারি। সেটা জোরে হাঁটা হতে পারে, সাইক্লিং হতে পারে, ইয়োগা হতে পারে, মেডিটেশন হতে পারে। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট কম্পোজিশন গ্রহণ করতে হবে। আমরা যেন লো ফ্যাট ডায়েট, লো কার্বোহাইড্রেট খাদ্য গ্রহণ করি, আমরা যেন প্রচুর ফ্রুটস, ভিটামিনস গ্রহণ করি। আমাদেরকে অবশ্যই ওয়েট রিডাকশন করতে হবে, বিএমআই যেন 25 কেজি পার মিটার স্কোয়ার থাকে। আমরা ফিশ অয়েল গ্রহণ করতে পারি, সেটা আমাদের জন্য হেলদি ডায়েট। এবং অবশ্যই গুড হ্যাবিট, যে স্মোকিং কুইট করা, অ্যালকোহল বন্ধ করা, সেগুলো কিন্তু আমার হেল্প করবে ফর রিডাকশন অফ হাই কোলেস্ট্রল লেভেল। দিস ইজ নোন অ্যাজ নন ফার্মাকোলজিক্যাল থেরাপি। দিস আর দ্য রিকমেন্ডেশন। আমি অলরেডি বলেছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমি বলেছি অলরেডি, ডেইলি আমাকে 30 মিনিট করে সপ্তাহে 5 থেকে 7 দিন আমাকে জোরে সাইক্লিং করা, ওয়াকিং করা, সুইমিং করা, ইয়োগা, মেডিটেশন করা যেতে পারে টু মেক মি ফিজিক্যালি অ্যাক্টিভ, যেটা আমার ব্লাড কোলেস্ট্রল নিয়ন্ত্রণে হেল্প করবে। যদি আসে নিউট্রিশনের ব্যাপারে, আমাদেরকে অবশ্যই একটা হেলদি ডায়েট রিকমেন্ড করতে হবে, যেটা পেশেন্টের জন্য ফ্রেন্ডলি। সেটার মধ্যে আমাদের দেখেন যে মেডিটেরিয়ান ডায়েট আমরা অ্যাডভাইস করতে পারি, যেখানে থাকবে স্যাচুরেটেড ফ্যাট ইজ রিপ্লেসড উইথ আনস্যাচুরেটেড ফ্যাটস। মানে আমাদেরকে শক্ত চর্বি অ্যাভয়েড করতে হবে, সেখানে আমরা নরম চর্বি গ্রহণ করতে পারি, লাইক অলিভ অয়েল, এসব গ্রহণ করা যেতে পারে, সানফ্লাওয়ার অয়েল, যেগুলো আমার জন্য ভালো। শক্ত চর্বি মিনস রেড মিট, প্রসেসড মিট, এটসেট্রা। ইট ইজ রিকমেন্ডেড টু রিডিউস সল্ট ইনটেক। আমাদেরকে অবশ্যই লবণ কম খেতে হবে, দ্যাট ইজ 5 গ্রাম বা তার কম লবণ খেতে হবে। It is recommended to choose a more plant-based food pattern rich in fiber that includes whole grains, fruits, vegetables, বাদাম, ডাল, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদেরকে অ্যালকোহল খাওয়া বন্ধ করতে হবে, আমাদেরকে ফিশ প্রেফার করতে হবে, দ্যাট ইজ ফ্যাটি ফিশ বেশি গ্রহণ করতে হবে, এবং আমাদেরকে ফ্রি সুগার কনজামশন, সুগার সুইটেন বেভারেজ,
যেগুলো আমরা অনেক বেশি প্রেফার করি এগুলো বন্ধ করতে হবে। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিশন খেলে আমাদের কিন্তু লিপিড লোয়ারিং লেভেলটা কমে আসবে। সো হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হেলদি ডায়েট? একটা ডায়েট আসলে কেমন হওয়া উচিত? সেখানে অবশ্যই প্ল্যান্ট সোর্স থেকে বেশি খাদ্য থাকবে রাদার দেন অ্যানিম্যাল সোর্স। স্যাচুরেটেড ফ্যাট এটা আমাদের লেস দেন 10% থাকবে টোটাল এনার্জি ইনটেক, এবং আমাদেরকে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের দিকে গুরুত্ব বাড়াতে হবে, এবং কার্বোহাইড্রেট আমাদেরকে কম খেতে হবে। যদি কার্বোহাইড্রেট খেতে হয় সেক্ষেত্রে আমরা হোল গ্রেনস আমরা প্রেফার করি। ট্রান্স ফ্যাট যেটা আমরা দেখছি রাস্তায় বাজারে দেখা যাচ্ছে অনেক পিৎজা বার্গার বিক্রি হচ্ছে, তাতে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই, তাতে কিন্তু ট্রান্স ফ্যাট থাকে। এটা আমাদেরকে মিনিমাল অ্যাবজর্ব করতে হবে, কম খেতে হবে, প্রসেস ফুড কম খেতে হবে। আমাদের সল্ট ইনটেক প্রতিদিন 5 গ্রাম বা তার কম হবে। আমাদেরকে ডেইলি 30 থেকে 45 গ্রাম ফাইবার গ্রহণ করতে হবে। মোর দ্যান 200 গ্রাম আমাদেরকে ফ্রুট পার ডে গ্রহণ করতে হবে। মোর দ্যান 200 গ্রাম ভেজিটেবল আমাদের গ্রহণ করতে হবে। রেড মিট আমাদেরকে কম খেতে হবে। ফিশ আমাদেরকে 1 to 2 টাইমস পার উইক গ্রহণ করতে হবে, স্পেশালি ফ্যাটি ফিশ। আমাদেরকে 30 গ্রাম সল্টবিহীন লবণবিহীন বাদাম গ্রহণ করতে হবে। এবং আমরা যেটা বলেছি যে বেভারেজ, সফট ড্রিঙ্কস, এক্সেস ফ্রুট কন্টেনিং ফ্রুট জুস, এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে ফর দ্য ম্যানেজমেন্ট অফ ডিসলিপিডিমিয়া। অবশ্যই রিকমেন্ডেড আমাদেরকে বডি ওয়েটটা কমাতে হবে, তাহলে কিন্তু আমাদের কোলেস্টেরল আধিক্যটা কমে আসবে। আমাদের টার্গেট থাকবে বিএমআই 25 কেজি পার মিটার স্কয়ার বা তার নিচে। আমাদেরকে অবশ্যই স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট করতে হবে। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যদি আমাদের ড্রাগ দেওয়ার প্রয়োজন হয়, লিপিড লোয়ারিং এজেন্ট, সেটা আস্তে আস্তে আমাদেরকে টাইট্রেট করতে হবে এবং একটা অপটিমাল লেভেলে পৌঁছাতে হবে, যাতে আমাদের গোল অ্যাচিভ হয়। গোল অ্যাচিভ মানে আমাদের এলডিএল কোলেস্টেরলটা অপটিমাল লেভেলে থাকে। আমাদের সবকিছুর কনসার্ন কিন্তু এলডিএল কোলেস্টেরল, যেটা ব্যাড কোলেস্টেরল, সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। দিস আর দ্য লিপিড লোয়ারিং মেডিকেশনস। এটা একটা আমরা জানি অনেক রকম ড্রাগ বিভিন্ন জায়গায় কাজ করে, তো আমরা আজকে আলোচনা করব কোন ড্রাগ আমরা কখন প্রেসক্রাইব করব। তার মধ্যে আমরা জানি স্ট্যাটিন দুনিয়া জুড়ে খুব বেশি কমনলি ড্রাগ, কারণ এটা কিন্তু যেমন প্রাইমারি প্রিভেনশন করে, ঠিক তেমনি সেকেন্ডারি প্রিভেনশনের ইউজ আছে, এবং এটাই একমাত্র ড্রাগ যেটা কিন্তু আমাদেরকে করোনারি ডিজিজ প্রিভেন্ট করতে পারে। এছাড়া রয়েছে ফাইব্রেটস, রয়েছে নিয়াসিন, রয়েছে PCSK9 ইনহিবিটরস, ইজিটামাইব, যেগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। আমি যদি ক্লাসিফিকেশনে বলি, দেখেন লম্বা লিস্ট রয়েছে। HMG CoA reductase inhibitor, that is statin group, then bile-acid sequestrants, that is cholestyramine, cholestyramine, nicotinic acid or niacin, number 4 fibrates including fenofibrate, gemfibrillozole, cholesterol absorption inhibitor like ezetimibe, then PCSK9 inhibitors, যেটা আমরা সপ্তাহে 2 সপ্তাহে একটা ইউজ করতে পারি, কিন্তু ওটা অনেক এক্সপেন্সিভ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা ওমাকন নামে অ্যাভেলেবেল। এছাড়া কম্বিনেশন থেরাপিও কিন্তু ইউজ করার কথা বলা হয়েছে। আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা শুরু করব, সেটাই কিন্তু আজকে আমরা গাইড করব। অনেক রকম লিপিড লোয়ারিং এজেন্ট রয়েছে, তবে সবচেয়ে প্রেফারেবল এবং ফার্স্ট লাইন ড্রাগ থেরাপি ইজ অবশ্যই স্ট্যাটিন। তো স্ট্যাটিন আসলে আমাদের কিভাবে হেল্প করছে? ইট ইজ দ্য ফার্স্ট চয়েস। কেন? এটা যেমন লিপিড আমাকে কমাচ্ছে, ঠিক তেমনি তার কিছু প্লিওট্রপিক ইফেক্ট রয়েছে। সেটা যেমন আমাদেরকে লিপিড লোয়ারিং এজেন্ট হিসেবে কাজ করছে, তেমনি কিন্তু এটা অনেক ব্লাড ভেসেলও অনেক প্রোটেক্টিভ ফাংশন রয়েছে। এটা যেমন আমাদের এলডিএল কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড লেভেল কমাচ্ছে, ওয়ারাজ এটা কিন্তু ভালো কোলেস্টেরল এইচডিএল লেভেল বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এটা কি করছে? ইট অলসো কজেস ইমপ্রুভমেন্ট অর রেস্টোরেশন অফ এন্ডোথেলিয়াল ফাংশন. It also enhances the stability of atherosclerotic plaque. It decreases the oxidative stress. It decreases the vascular inflammation, and it has anti-thrombotic effect. So আসলে আমরা কনসার্ন অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে, যেটা লিপিড লোয়ারিং ডিজিজ কিন্তু ড্রাগ কিন্তু প্রিভেন্ট করতে পারে, besides its lipid lowering capability. That's why it is prescribed as a primary prevention worldwide. সো আসলে আমরা যে বলছি যে লিপিড লোয়ারিং এজেন্ট, আমি বললাম মেন কনসার্ন অ্যাবাউট স্ট্যাটিন থেরাপি। স্ট্যাটিন কিন্তু অনেকগুলা প্রায় 8 রকম ফর্মুলেশন কিন্তু দুনিয়া জুড়ে অ্যাভেলেবেল আছে, যেমন অ্যাট্রোভাস্টাটিন, রোসুভাস্টাটিন, সিমভাস্টাটিন, প্রাভাস্টাটিন, লোভাস্টাটিন, ফ্লুভাস্টাটিন এক্সেল, ফ্লুভাস্টাটিন অ্যান্ড পিটাভাস্টাটিন। সো আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি অ্যান্ড মডারেট ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি। যে ডোজে অ্যাট্রোভাস্টাটিন বা রোসুভাস্টাটিন মোর দ্যান 50% অফ দ্য এলডিএল ভ্যালু কমাবে, সেটা হচ্ছে হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি। এবং যে মাত্রায় একটা রোসুভাস্টাটিন, অ্যাট্রোভাস্টাটিন বা সিমভাস্টাটিন 30 to 49% এলডিএল লেভেল রিডাকশন করবে, সেটা হচ্ছে মডারেট ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি। কারণ কিছু কিছু পেশেন্টকে আমাকে হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি, যেটি হাই ডোজে স্ট্যাটিন প্রেসক্রাইব করতে হবে, আবার কিছু কিছু পেশেন্টকে আমার মডারেট ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি প্রেসক্রাইব করতে হবে। সেটা আমরা আস্তে আস্তে আলোচনায় আসবো। তো হাই ইন্টেন্সিটি মিনস অ্যাট্রোভাস্টাটিন ডোজ 40 মিলিগ্রাম, অথবা রোসুভাস্টাটিনের ডোজ 20 মিলিগ্রাম,
and moderate intensity means atorvastatin dose 10 milligram, rosuvastatin 5 to 10 milligram, and simvastatin 20 to 40 milligram. So high intensity বেশি ডোজে বেশি পরিমাণ এলডিএল রিডাকশন করবে, and moderate intensity মোটামুটি 30 to 49% এলডিএল রিডাকশন করবে আর কি। So এর মধ্যে এতগুলো atorvastatin মধ্যে which one is superior than other atorvastatin? You can see rosuvastatin 10 milligram was associated with 47% of average LDL reduction. Atorvastatin 10 milligram was associated with 37% average LDL reductions. Other are associated with a little bit smaller LDL cholesterol reduction. So our preference is rosuvastatin or atorvastatin in our context. সো যে পেশেন্ট হেলদি রয়েছে তাকে আমি কি বেসিসে আমি অ্যাট্রোভাস্টাটিন রোসুভাস্টাটিন প্রয়োগ করব, তার কিছু ক্যালকুলেটর কিন্তু রয়েছে যেটা অনলাইনে অ্যাভেলেবল। আমরা জানি ইউরোপে ইউজ করছে স্কোর ক্যালকুলেটর এবং আমেরিকাতে ইউজ করা হচ্ছে এএসসিভিডি রিস্ক এস্টিমেশন। এর মাধ্যমে একটা হেলদি পারসন তার আগামী 10 বছরে কি পরিমাণ ঝুঁকি রয়েছে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটা ইজ নোন অ্যাজ এএসসিভিডিতে আক্রান্ত হওয়ার, সেটা আমরা কিন্তু সহজে বের করতে পারি থ্রু ক্যালকুলেটরের মাধ্যমে। এবং তাকে কিন্তু গাইড করতে পারি যে হ্যাঁ আপনার এখন স্ট্যাটিন থেরাপি প্রয়োজন বা আপনার এখন লাইফস্টাইল ইন্টারভেনশন প্রয়োজন। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ স্মার্ট ডক্টর, দেন ইউ হ্যাভ টু আপলোড দিস সফটওয়্যার স্কোর ক্যালকুলেটর ASCVD calculator to identify the risk of the patients of suffering from ASCVD in coming 10 years. On the left panel বাম সাইডে আমরা দেখছি যে ASCVD রিস্ক এস্টিমেটর। এখানে যদি আমরা রোগীর ডায়াবেটিস, ডিউরেশন, সেক্স, রেস, দেন টোটাল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল সব প্যারামিটার আপলোড করি, তাহলে অটোমেটিক কিন্তু তার ভ্যালু চলে আসবে তার সে কোন পার্সেন্টে রয়েছে। সে কি 5% রিস্ক, 5 to 7%, 7.5 to 20%, or more than 20%. If the value is more than 20%, the patient is in high risk group of developing of ASCVD in 10 years. সো অবশ্যই তাকে আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে, তাকে সতর্ক করতে হবে এবং তাকে কিন্তু হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি দিতে হবে। In the right panel, you can see this score, that is systematic coronary risk estimation used in Europe for the assessment of healthy patients who have chance of developing ASCVD in 10 years. এখানে মেইন উইমেনের আলাদা প্যারামিটার রয়েছে, তাদের স্মোকিং হিস্ট্রি, দেন সিস্টোলিক ব্লাড প্রেশার, টোটাল কোলেস্টেরল, বয়স সব যদি আমরা আপলোড করি তাহলে কিন্তু অটোমেটিক তার ক্যালকুলেট করে দেবে যে তার কি পরিমাণ রিস্ক রয়েছে আগামী 10 বছরে যে কোনো ইভেন্টে আক্রান্ত হওয়ার। তো সাধারণত যদি আমরা জানি আমেরিকা জুড়ে যেটা ইউজ করা হয় ASCVD রিস্ক এস্টিমেটর, সেটা যদি লো রিস্ক থাকে তার ভ্যালু আসবে less than 5%। তার 10 বছরে আগামী 10 বছরে তার 5% চান্স রয়েছে মানে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজে আক্রান্ত হওয়ার। বর্ডারলাইন রিস্ক মানে 5 to 7.5%, ইন্টারমিডিয়েট রিস্ক 7.5 to less than 20%, and high risk more than 20% chance of developing ASCVD in 10 years. সো অবশ্যই এই দুইটা ক্যাটাগরিকে আমাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে এবং প্রয়োজনে আমাদেরকে ড্রাগ প্রেসক্রাইব করতে হবে যখন আমরা ক্যালকুলেটরে এই ধরনের ভ্যালু পাবো। যেহেতু হাই রিস্ক কন্ডিশন আমাদেরকে জানতে হবে বয়স একটা ব্যাপার, 65 ইয়ার্স, ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরলেমিয়া, বংশগত কোলেস্টেরল প্রবলেম, যার আগে থেকে বাইপাস সার্জারি করা হয়েছে বা হার্টে কোনো স্ট্যান্টিং বা রিং করানো হয়েছে, যার ডায়াবেটিস রয়েছে, হাইপারটেনশন রয়েছে, কিডনির প্রবলেম রয়েছে, স্মোকিং করছেন, যার হার্ট ফেলিয়ার রয়েছে, তারা কিন্তু অনেক বেশি ঝুঁকিতে রয়েছেন হাই রিস্ক গ্রুপে পড়ার জন্য। এইসব গ্রুপে কিন্তু আর আমাদেরকে কিন্তু কোনো স্কোর করার দরকার নেই। যখনই আমরা এই ধরনের পেশেন্ট পাবো তখনই আমরা তাদেরকে হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি শুরু করে দেবো, যেটা আমরা বলেছি অ্যাট্রোভাস্টাটিন 20 মিলিগ্রাম এবং রোসুভাস্টাটিন 10 মিলিগ্রাম। দিস ইজ স্কোর রিস্ক এস্টিমেটর। তারাও কিন্তু 4টা ভাগে ভাগ করেছে, লো রিস্ক, মডারেট রিস্ক, হাই রিস্ক অ্যান্ড ভেরি হাই রিস্ক। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইউরোপিয়ান পপুলেশন। এবং আমি যদি দেখি পেশেন্ট হাই রিস্ক, ভেরি হাই রিস্ক গ্রুপে রয়েছে, তখন আমাদেরকে অবশ্যই হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি প্রেসক্রাইব করতে হবে। এটাও ইউরোপিয়ান স্টাইল, যে আমি যদি দেখি যে আমি ভেরি হাই রিস্ক, যে আমার অলরেডি এস্টাবলিশ কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে, আমার ডায়াবেটিস রয়েছে, আমার টার্গেট অর্গান ড্যামেজ রয়েছে, মডারেট টু সিভিয়ার সিকেডি, স্কোর ইজ মোর দ্যান 10%, তাহলে কোনো চিন্তা না করে আমাকে অবশ্যই সাথে সাথে আমাকে হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি শুরু করতে হবে ফর প্রাইমারি প্রিভেনশন অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি প্রিভেনশন। এটা খুব একটা ইম্পর্টেন্ট স্লাইড, যেটা আমরা বলছি যে আমার যদি ভেরি হাই রিস্ক গ্রুপে থাকে তাহলে আমাকে ব্যাড কোলেস্টেরল এলডিএল এর মাত্রা নামিয়ে আনতে হবে 55 বা তার নিচে। আমি যদি হাই রিস্ক গ্রুপে পড়ি তাহলে আমাকে কোলেস্টেরলের মাত্রা নামিয়ে আনতে হবে 70 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার নিচে। আমি যদি মডারেট গ্রুপে পড়ি তাহলে আমার কোলেস্টেরল নামাতে হবে less than 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর আমি যদি লো রিস্ক গ্রুপে থাকি তাহলে আমার
কোলেস্ট্রল লেভেল নামাতে হবে এলডিএল লেস দেন 116 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো যেহেতু আমাদের পেশেন্ট যাদের অলরেডি এস্টাবলিশড এসিবিডি রয়েছে, লাইক প্রায়র এমআই, প্রায়র বাইপাস সার্জারি, প্রায়র পিসিআই বা প্রায়র করোনারি আর্টারি ডিজিজ, ক্যারোটিড আর্টারি ডিজিজ, তাদেরকে অবশ্যই আমাদের টার্গেট থাকবে লেস দ্যান 70 মিলিগ্রাম পার ডেসিলিটারে অবশ্যই যেন আমরা এলডিএল কোলেস্ট্রলটা নামিয়ে নিয়ে আসি। তাহলে কিন্তু আমি অলরেডি প্রথম স্লাইডে দেখিয়েছিলাম, যদি আমার ভ্যালু 50 to 60 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, there will be no atherosclerosis. That is proven in a large trial published in 2017 in JACC. This is the guidelines for lipid-lowering agents. And now I want to talk about the 2018 ACC-AHA guideline, what they told about the recommendation and what are the recommendations. It is a busy slide, but I want to give a summary. For primary prevention, আমরা কিভাবে আমরা লিপিড লোয়ারিং এজেন্ট শুরু করতে পারি। যদি আমি দেখি যে এলডিএল ভ্যালু 190 মিলিগ্রাম পার ডেসিলিটার উপরে, তাহলে আমাকে কোনো চিন্তা করার দরকার নাই। ক্লাস 1 ইন্ডিকেশন, আমাকে অবশ্যই হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি শুরু করতে হবে, যার বিকল্প কিছু নাই। যদি আমার ডায়াবেটিস থেকে থাকে, বয়স 40 থেকে 75 বছর, তাহলে অবশ্যই আমাকে মডারেট ইন্টেন্সিটি স্ট্যাটিন শুরু করতে হবে। কোনো স্কোর মাপার প্রয়োজন নাই বা কোনো রিস্ক স্কোর ক্যালকুলেট করার প্রয়োজন নাই। দিস ইজ ক্লাস 1 ইন্ডিকেশন। আর যদি আমার বয়স 0 থেকে 19 বছর হয়, তাহলে যদি কোনো ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরল হিস্ট্রি থাকে, তাহলে আমি স্ট্যাটিন প্রয়োগ করতে পারি। যদি আমার বয়স 20 থেকে 39 বছর হয়, তাহলে অবশ্যই যদি আমি লাইফস্টাইল ইন্টারভেনশন করব টু রিডিউস দ্য এসসিভিডি, অ্যান্ড স্ট্যাটিন থেরাপি করবো ইজ দেয়ার ইজ ফ্যামিলি হিস্ট্রি অফ প্রিম্যাচিওর হার্ট ডিজিজ, এরকম আমরা চিন্তা করতে। এবং এলডিএল যদি আমার 162 বেশি থাকে, আর যদি বয়স 40 to 75 ইয়ার্স হয় এবং এলডিএল 70 to 190 ভিতরে থাকে, তাহলে অবশ্যই আমাকে উইদাউট ডায়াবেটিস, তাহলে আমাকে একটা 10 বছরের ক্যালকুলেটারে তখন আমাকে ফেলতে হবে, যেটা আমি অলরেডি বললাম। তাহলে কাকে আমি ক্যালকুলেটারে ফেলবো? যার বয়স 40 থেকে 75 এবং যার ডায়াবেটিস নাই এবং যার কোলেস্টেরল ভ্যালু 70 থেকে 190, তাকে আমি ক্যালকুলেটারে ফেলে হিসাব করবো যে তার কি লিপিড লোয়ারিং দেওয়ার প্রয়োজনীয়তা আছে নাকি সে লাইফস্টাইল ইন্টারভেনশন করবে। কিন্তু যার ভ্যালু 190 এর উপরে, যার ডায়াবেটিস, তাকে আর কোনো ক্যালকুলেটর ফেরার দরকার নেই, তাকে সরাসরি আমরা লিপিড থেরাপি শুরু করে দিব। এম আই ক্লিয়ার? আমি মনে করি এটা খুব জরুরি। তো আমি অলরেডি আলোচনা করেছি 5% রিস্ক, 7.5% রিস্ক, মোর দ্যান 7.5 to less than 20% রিস্ক, and মোর দ্যান 20% রিস্ক। আমরা যদি দেখি যে যদি হাই রিস্ক থাকে এবং ইন্টারমিডিয়েট রিস্ক থাকে, তাহলে অবশ্যই ক্লাস 1 রিকমেন্ডেশন অফ ইনিশিয়েটিং স্ট্যাটিন থেরাপি। আর কোনো সুযোগ নাই ওয়েট করার। তার যদি বয়স 40 থেকে 75 বছর হয়ে থাকে, তার যদি ডায়াবেটিস নাও থেকে থাকে এবং সে যদি রিস্ক ক্যালকুলেটর এই ধরনের ভ্যালু শো করে, তাহলে অবশ্যই আমরা তাকে স্ট্যাটিন থেরাপি শুরু করে দিব। আর যদি অনেক সময় আমরা বুঝি না যে আসলে স্ট্যাটিন থেরাপি দিলে কতটুকু লাভ হবে, সেক্ষেত্রে আপনারা শুনেছেন যে আমরা একটা সিটি করোনারি এনজিওগ্রাম করি, সেখানে আমরা ক্যালসিয়াম, করোনারি ক্যালসিয়ামের লোডটা দেখি। সেটা আমরা সাধারণত 0 to 99 আসলে আমরা স্কেপ করি, কিন্তু যখন যেটা 100 এর উপর থাকে সিটি করোনারি ক্যালসিয়াম স্কোর, তখন আমরা অবশ্যই স্ট্যাটিন থেরাপি প্রয়োগ করি, যেটা আসলে এই স্লাইডে দেখা যাচ্ছে। ইফ দ্য করোনারি ক্যালসিয়াম স্কোর ইজ মোর দ্যান 100, তখন আমরা স্ট্যাটিন থেরাপি শুরু করার কথা বলে থাকি। সো এনহ্যান্সারগুলো আমাদেরকে জানতে হবে, কখন ক্ষেত্রে আমাদেরকে বেশি সতর্ক হতে হবে। হোয়াট ইজ দ্য ক্লাস 1 রিকমেন্ডেশন, যেটা আমি অলরেডি বলেছি। আমি যদি সিম্পল কথায় বলি, in high risk patients, high intensity statin should be recommended and LDL levels should be reduced by 50% or more. In adults at intermediate risk, a moderate intensity statin should be recommended and LDL levels should be reduced by 30% or more. In adults 40 to 75 years of age with diabetes, moderate intensity statin therapy is indicated without calculating a 10 years ASCVD risk. In patients with 20 to 75 years of age with an LDL of 190 mg per deciliter or higher, maximally total statin therapy is recommended without calculating 10 years ASCVD risk. আমি মনে করি যদি সিম্পল কথায় বলি, যদি এলডিএল ভ্যালু 190 এর উপর হয়, 190 এর উপর হলে আমাকে লিপিড লোয়ারিং এজেন্ট শুরু করতে হবে। আমার যদি ডায়াবেটিস থেকে থাকে, বয়স যদি 40 এর উপর হয়, তাহলে আমাকে লিপিড লোয়ারিং এজেন্ট শুরু করে দিতে হবে, স্ট্যাটিন। আর আমার যদি ডায়াবেটিস না থেকে থাকে, বয়স যদি 40 এর উপর হয়, আমি যদি দেখি রিস্ক ক্যালকুলেটরে আমার ভ্যালু হাই রিস্কে রয়েছে, ভেরি হাই রিস্কে রয়েছে, তাহলে আমাকে স্ট্যাটিন থেরাপি শুরু করতে হবে। সিম্পল ভাষায় ডায়াবেটিস পেশেন্ট অবশ্যই স্ট্যাটিন শুরু করতে হবে। যদি এলডিএল ভ্যালু 190 এর উপর হয়, তাহলে আমাদেরকে কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট শুরু করতে হবে। যদি ডায়াবেটিস না থেকে থাকে, তখন আমরা রিস্ক ক্যালকুলেটরে আমরা হিসাব করবো সে কোন গ্রুপে রয়েছে। যদি দেখি সে হাই রিস্ক, ভেরি হাই রিস্ক গ্রুপে রয়েছে, তখন আমরা স্ট্যাটিন শুরু করে দেবো। ফর সেকেন্ডারি প্রিভেনশন, কোনো ইভেন্ট হয়ে গেছে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, বাইপাস সার্জারি লেগেছে, হার্ট অ্যাটাক, এমআই, স্টেন্টিং হয়ে গেছে বা ক্যারোটিড অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি প্রয়োগ করে যেতে হবে।
to prevent any other further event. আমরা সবাই জানি স্ট্যাটিন নিয়ে আমাদের সবার একটা আলোচনা যে আসলে এটা যদি সাইড ইফেক্টগুলো কি, এটা কিন্তু অনেকেই মনে করি গা ব্যথা করছে, লিপিড লোয়ারিং এজেন্ট খাওয়ার ফলে ট্রান্সঅ্যামিনেজ লেভেল বেড়ে যাচ্ছে, তখন আমরা কি করব? তো কমন যে সাইড ইফেক্ট রয়েছে স্ট্যাটিন অ্যাসোসিয়েটেড মাসেল সিমটম, দ্যাটস মায়ালজিয়া, মানে মাসেল ব্যথা এসব হতে পারে, মায়োসাইটিস মায়োপ্যাথি হতে পারে, র্যাবডোমায়ালাইসিস ভেরি ভেরি রেয়ার, এগুলো হতে পারে। এছাড়া সাস্টেন অ্যাসোসিয়েটেড অটোইমিউন মায়োপ্যাথি হতে পারে। অনেক সময় কিন্তু এটা কিন্তু নিউ অনসেট অফ ডায়াবেটিস ডেভেলপ করাতে পারে, যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি যদি অনেক ওবেস হয়ে থাকি, আমার যদি বিএমআই বেশি থাকে, তাহলে কিন্তু সতর্ক থাকতে হবে। এটার জন্য কিন্তু আমার এই ড্রাগ গ্রহণ করার ফলে নিউ অনসেট অফ ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। এছাড়া আমরা জানি ট্রান্সঅ্যামিনেজ লেভেল এলিভেশন হয়, যেটা এএলটি, এটা সাধারণত 3 ফোল্ড বা তার বেশি হলে তখন কিন্তু বলি যে রেইজ ট্রান্সঅ্যামিনেজ লেভেল 3 ফোল্ড বা তার বেশি। এটাও ইনফ্রিকুয়েন্ট, অনেক সময় হেপাটিক ফেলিয়ার হতে পারে, এটা কিছু কিছু ক্ষেত্রে মেমোরি লস করাতে পারে, কগনিশন ইমপ্যারমেন্ট করতে পারে, বাট দিস আর রেয়ার। এবং অনেক কিছু কিছু ক্ষেত্রে খুব রেনাল ফাংশন ডিটেরিয়েশন, ক্যাটারাক্ট, টেন্ডন রাপচার করতে পারে, এটা সাধারণত পাওয়া যায় না। সো আমরা যে কমনলি যেটা পাই যে মায়োপ্যাথি, রেইজ ট্রান্সঅ্যামিনেজ লেভেল এন্ড সামটাইমস হেপাটিক ফেলিয়ার। তো যদি একটা পেশেন্ট আমরা পাই, আমরা খুব কমনলি পাই যে পেশেন্ট স্ট্যাটিন খাচ্ছে, সাথে তার এএলটি লেভেল 3 ফোল্ডে বেশি রয়েছে, লাইক ধর 140 160, তখন আমরা কি করব? তখন আসলে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব স্ট্যাটিন ডোজটা কমানো। সে যদি 20 মিলিগ্রাম খেত, 10 করে দেবো, সে যদি 10 খেত তাহলে 5 মিলিগ্রাম করে দেবো, অথবা আমরা কিন্তু তার স্ট্যাটিন থেরাপি বন্ধ করতে পারি এবং আস্তে আস্তে কয়েক সপ্তাহ পরে আবার এএলটি লেভেল মনিটর করে আবার রিস্টার্ট করে অ্যাডভাইস করতে পারি লো ডোজে। অনেক ক্ষেত্রে আমরা যদি তাও যদি আমাদের টার্গেট অ্যাচিভ না হয়, যে এলটি লেভেল কমছে না, তখন আমরা অল্টারনেটিভ স্ট্যাটিন ইউজ করতে পারি, লাইক ইজিটেমাইব, এগুলো ইউজ করা যেতে পারে। অনেক সময় আমরা কিন্তু নন স্ট্যাটিন ড্রাগও ইউজ করতে পারি, লাইক ফেনোফাইব্রেটস, দেন নিয়াসিন, এগুলো বেম্পোয়েডিক অ্যাসিড, এগুলো ইউজ করতে পারি। আর লাইফস্টাইল ইন্টারভেনশন তো আমাকে কন্টিনিউ করে যেতে হবে। সো আমাকে বসে থাকলে হবে না, লিপিড লেভেল তো অবশ্যই আমাকে কমাতে হবে। আমি যদি স্ট্যাটিন প্রয়োগ করতে না পারি বা সাইড ইফেক্ট হয়, সেক্ষেত্রে আমি বন্ধ রাখতে পারি। আবার এএলটি লেভেল নর্মাল হলে আবার আস্তে আস্তে টাইট্রেট করে লো হাইড্রোজে দিতে পারি। আমি অল্টারনেটিভ স্ট্যাটিন ইউজ করতে পারি, নন স্ট্যাটিন ড্রাগ ইউজ করতে পারি। আর কোনো কাজ না হলে অবশ্যই আমাকে লাইফস্টাইল মডিফিকেশন তো কন্টিনিউ করে যেতেই হবে। সো একটা স্ট্যাটিন থেরাপি শুরু করার পরে আমরা সাধারণত কখন আবার চেক করার কথা বলি লিপিড লেভেল, সেটা সাধারণত 4 to 12 উইকস আফটার স্ট্যাটিন ইনিশিয়েশন ফর ডোজ অ্যাডজাস্টমেন্ট, যে তার এলডিএল কি টার্গেট অ্যাচিভ হয়েছে কিনা, তার কি ডোজ বাড়াতে হবে বা কমাতে হবে, নাকি কোনো অ্যাড অন থেরাপি করতে হবে, সেটা আমাদেরকে ধারণা নিতে হবে। এবং সাধারণত আমরা বছরে 3 থেকে 12 মাস পরে একবারই রিপিট করার কথা বলি, টু অ্যাসেস দ্য প্রগনোসিস অ্যান্ড দ্য অ্যাডজাস্টমেন্ট। What about CKD patients? যার কিডনি ডিজিজ রয়েছে, in patients with CKD not treated to dialysis with LDL more than 170 and ASCVD risk more than 7.5%, consider moderate intensity statin. If patients with CKD who require dialysis and currently on statin, তাকে আমরা অবশ্যই statin কন্টিনিউ করতে বলি। In CKD patients who require dialysis not on statin, don't start statin for primary prevention. যার অলরেডি সিকেডি এস্টাবলিশ হয়ে গেছে, যে ডায়ালাইসিস পাচ্ছে, তাকে ক্ষেত্রে আমরা বলি না যে প্রাইমারি প্রিভেনশনে স্ট্যাটিন দেওয়ার প্রয়োজন আছে। হোয়াট অ্যাবাউট দ্য স্ট্যাটিন ইন 20 to 39 ইয়ার্স, একটা ইয়াং পপুলেশন, তার কখন আমরা স্ট্যাটিন প্রেসক্রাইব করব? যার এলডিএল 190 বেশি রয়েছে, তাকে অবশ্যই, বয়স কম হলেও অবশ্যই আমাদের লিপিড লোয়ারিং এজেন্ট প্রয়োগ করতে হবে। এবং যার ভ্যালু 160 থেকে 189 প্লাস ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই লিপিড লোয়ারিং এজেন্ট প্রেসক্রাইব করব। কারণ আপনারা জানেন ওয়ার্ল্ড ওয়াইড দিস ইজ দ্য অনলি ড্রাগ ইউজ ফর প্রাইমারি অ্যান্ড সেকেন্ড প্রিভেনশন অফ অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজেস। বয়স্ক পেশেন্ট যার 75 বছর হয়েছে, তার ক্ষেত্রে আমরা কি প্রেসক্রাইব করতে পারি? যদি পেশেন্টের কোনো ক্লিনিক্যাল এসসিভিডি থাকে, যে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, ও মে ইনিশিয়েট মডারেট অর হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন আফটার এ থরো ডিসকাশন অ্যান্ড ইভ্যালুয়েশন। ইফ পেশেন্ট টলারেট হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন, ও মে কন্টিনিউ ইট, এটা বন্ধ করার প্রয়োজন নাই, কন্টিনিউ করে যাব। তবে মাঝে মাঝে আমাদের এএলটি লেভেল, সিপিকে লেভেল চেক করার প্রয়োজন, বয়স্ক পেশেন্ট যে তাদের কোনো সাইড ইফেক্ট ডেভেলপ করছে কিনা। আমরা জানি স্ট্যাটিনের অনেক ড্রাগ ইন্টারাকশন রয়েছে। The risk of CPK elevation myositis increases when statin are used in combination with certain agents. যেমন আমরা যদি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ সাথে প্রেসক্রাইব করি, তো সাইড এফেক্ট বেশি হতে পারে স্ট্যাটিনের। আমরা যদি এরিথ্রোমাইসিন ইউজ করি, সাইড এফেক্ট বেশি হতে পারে। আমরা যদি অ্যান্টিভাইরাল থেরাপি ফর এইডস ইউজ করি, তাহলে কিন্তু আমাদের সাইড এফেক্ট বেশি হতে পারে। আমরা কমনলি প্রেসক্রাইব করি ভেরাপামিল, ডিলটিয়াজেম, অ্যামলোডিপিন, তাতেও কিন্তু স্ট্যাটিনের সাইড এফেক্ট বাড়িয়ে দিতে পারে। অ্যামিড্রোন, যেটা কিন্তু অ্যারিথমিয়াতে আমরা ইউজ করি হার্টের রোগীদেরকে,
সেটা কিন্তু সাইড এফেক্ট বাড়িয়ে দিতে পারে। অ্যানোলাজিন, যেটা আমাদের ক্রনিক সিনড্রোমে আমরা ইউজ করি, সেটাও কিন্তু আমাদের স্ট্যাটিনের সাইড এফেক্ট বাড়িয়ে দিতে পারে। এছাড়া জেমফিব্রিলোজেল, যেটা একটা ফাইব্রেটস গ্রুপের ড্রাগ, সেটা যদি কম্বিনেশন করি তাহলে আমাদের সাইড এফেক্ট বেশি হতে পারে। গ্রেপ ফ্রুট জুস, এটা আমরা শুনেছি যে আমরা যেটা শুনেছি যে গ্রেপ ফ্রুট জুস বেশি খেলেও কিন্তু আমাদের ড্রাগ ইন্টারাকশন হয়ে স্ট্যাটিনের সাইড এফেক্ট বেড়ে যেতে পারে। ইদানিং আমরা শুনছি যে পেশেন্টের নন ফাস্টিং লিপিড প্রোফাইল করার কথা, যে পেশেন্টের ফাস্টিং লিপিড করার প্রয়োজন নাই, বা পেশেন্ট এসে দুপুর 2টায় চেম্বারে দেখাতে, রাত 8টায় চেম্বারে দেখাতে, তখন কিন্তু আমরা মাঝে মাঝে নন ফাস্টিং লিপিড প্রোফাইল প্র্যাকটিস করি, যেটা গাইডলাইনে বলছে। ইনিশিয়াল লিপিড প্রোফাইল স্টেটিং ইন এনি পেশেন্ট, যে কোনো পেশেন্টকে আমরা যে কোনো সময় নন ফাস্টিং লিপিড প্রোফাইল অবশ্যই চেক করতে পারি। ইন চিলড্রেন অ্যান্ড এল্ডারলি পেশেন্ট, যাদের জন্য না খেয়ে থাকা, ফাস্টিং থাকা কষ্টকর, তাদের জন্য কিন্তু আমরা নন ফাস্টিং লিপিড প্রোফাইল অ্যাডভাইস করতে পারি। ফর সিভিরিস অ্যাসেসমেন্ট, যেটা আমি বলেছি অলরেডি, যে বিভিন্ন কিস ক্যালকুলেটরে কোলেস্ট্রল ভ্যালু বসানোর জন্য তখনও কিন্তু আমরা নন ফাস্টিং লিপিড লেভেল চেক করতে পারি। পেশেন্ট অ্যাডমিটেড উইথ অ্যাকিউট করোনারি সিনড্রোম, রাত 3টার সময় হার্ট অ্যাটাক নিয়ে এসছে, তখনই আমরা লিপিড প্রোফাইল চেক করে ফেলবো একটা অ্যাসেসমেন্ট করার জন্য। ডায়াবেটিক পেশেন্ট, যার অনেক বেশি রিস্ক রয়েছে হাইপোগ্লাইসেমিয়াতে আক্রান্ত হওয়ার, সুগার ফল করার, তাকে কিন্তু আমরা নন ফাস্টিং লিপিড লেভেল চেক করার কথা বলি। পেশেন্ট স্টেবল ড্রাগ থেরাপি ভালো মতো কন্ট্রোল আছে, তাকে কিন্তু আমরা নন ফাস্টিং লিপিড প্রোফাইল করার চেষ্টা করি। আর পেশেন্ট যদি প্রেফার করে যে না আমি সকালবেলা করতে পারবো না খালি পেটে, তাহলে কিন্তু আমরা অনেক সময় নন ফাস্টিং লিপিড প্রোফাইল প্রেসক্রাইব করে থাকি। এটা কিন্তু বর্তমানের ট্রেন্ড, এটাতে কোনো খুব বেশি ক্ষতির কিছু নাই। মেজারমেন্ট অফ এলডিএল, অবশ্যই আমাদেরকে ফাস্টিং আর নন ফাস্টিং আমরা করতে পারি যদি বয়স 20-এর বেশি হয়। ইফ দ্য নন ফাস্টিং প্যানেল শোড টিজি মোর দ্যান 400 মিলিগ্রাম পার ডেসিলিটার, তাহলে আমাদেরকে অবশ্যই ফাস্টিং প্যানেল চেক করতে হবে। ইফ দ্য এলডিএল ইজ লেস দ্যান 70, তাহলে আমাদের ডিরেক্ট মেজার করতে হবে এলডিএল। If the patient has a familiar hypercholesterolemia or family history of premature age, CBD may start with a fasting panel. সেক্ষেত্রে আমরা অবশ্যই ফাস্টিং প্যানেল প্রেফার করব। এখন আসেন কম্বিনেশন থেরাপির কথা। আমরা কখন কম্বিনেশন থেরাপি প্রয়োগ করব? আমরা দেখেছি পেশেন্টের অনেক হাই ডোজে হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি প্রয়োগ করা হচ্ছে, কিন্তু আমাদের ডিজায়ার্ড লেভেল, দ্যাট ইজ 70 মিলিগ্রাম পার ডেসিলিটার এলডিএল ভ্যালু অথবা 55 মিলিগ্রাম পার ডেসিলিটার এলডিএল ভ্যালু অ্যাচিভ হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্বিনেশন থেরাপি দেওয়ার প্রয়োজনীয়তা আছে। সেটা আমরা সাধারণত কি দেই? If the LDL goal is not achieved on a maximum tolerated dose of a statin, combination with ezetimibe is recommended. First, আমরা যদি দেখি statin prescribe করার পরও কাজ হচ্ছে না, তখন আমরা প্রেসক্রাইব করি ezetimibe is recommended. Patient at very high risk not achieving a goal on a maximum tolerated dose of a statin and ezetimibe, তখন কিন্তু আমরা একটা PCSK9 inhibitor is recommended। এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা কিন্তু আমরা 2 সপ্তাহে একবার প্রেসক্রাইব করি সাবকিউটেনিয়াসলি। এটা চামড়ার নিচে নিতে হয়। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না, কিন্তু বাইরের দেশে অ্যাভেলেবেল। এটা কিন্তু খুব বেশি এলডিএল লেভেল রিডাকশনে হেল্প করে। সো আমরা যখন দেখছি আমাদের অপটিমাল ডিজায়ারেবল এলডিএল ভ্যালু অ্যাচিভ হচ্ছে না, তখন ইনিশিয়ালি আমরা চাবো আপনারা দেবেন অ্যাসপিরিনের সাথে ইজিটামাইব। তাতে যদি কাজ না হয়, তাহলে আমরা মনে করি PCSK9 ইনহিবিটর অ্যাপ্লাই করা যেতে পারে। সো আমি যদি হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপির সাথে ইজিটামাইব দেই, সেটা আমার 65% এলডিএল ভ্যালু রিডাকশন করবে, ভেরি নাইস। আমি যদি সাথে PCSK ইনহিবিটর দেই, সেটা আমার রিডিউস করবে 60%। আমি যদি 3টা একসাথে প্রয়োগ করি কম্বিনেশন, স্ট্যাটিন থেরাপি, ইজিটামাইব, PCSK9 ইনহিবিটর, ইট লোয়ার্স এলডিএল ভ্যালু বাই 85%। সো হোয়াট অ্যাবাউট হাইপারট্রাইগ্লিসাইডেমিয়া? ট্রাইগ্লিসারাইড, আমাদের যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু টিজি অনেক হাই থাকে। প্রায় আপনারা দেখেন যে আমি বলেছি অলরেডি লেস দেন 150 ইজ নর্মাল, ইফ ইট ইজ 500 মিলিগ্রাম পার ডেসিলিটার ইজ হাই। সো আমরা 500-র বেশি হলে তখনই আমরা কিন্তু টিজি লোয়ারিং এজেন্ট, যেটা ফাইব্রেটস, ফেনোফাইব্রেট প্রেসক্রাইব করব। আদারওয়াইজ ইনিশিয়ালি আমরা অবশ্যই শুরু করব স্ট্যাটিন দিয়ে। যদি দেখি স্ট্যাটিন প্রয়োগ করার পর এলডিএল গোল অ্যাচিভ হয়েছে কিন্তু টিজি স্টিল 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, তখনই আমরা ফেনোফাইব্রেট কনসিডার করতে পারি ইন কম্বিনেশন উইথ স্ট্যাটিন। আর 500 হলে তো অবশ্যই শুরু করতে হবে, কারণ 500 টিজি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ প্যানক্রিয়াটাইটিস। So some important question. Individual from South Asia have an increased CVD risk. In Asian start low dose 5 mg of rosuvastatin versus 10 mg in whites. Resistance exercise training will reduce LDL values. Fibrates can be combined with statin if needed if the TG is not controlled. And LDL goal in patient with severe hypercholesterolemia more than 190 is greater than 50% reduction of LDL and resulting in LDL less than 100 mg per deciliter. Bile acid sequestrants are contradicted when serum triglyceride is more than 300 mg per deciliter.
Patients with diabetes who are 40 and older should be treated with the statin. PCSK9 inhibitors have no role in lipid management on patients with diabetes unless have established ASCVD or LDL more than 190 milligram per deciliter, and use high intensity statin if ASCVD risk is more than 20%. So আমাদের যদি দেওয়ার প্রয়োজন অবশ্যই আমাদেরকে হাই রিস্ক ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি দিতে হবে, কারণ আমরা প্রেসক্রাইব করি 10 মিলিগ্রাম 5 মিলিগ্রাম, এটা কিন্তু ডিজায়ারেবল ডোজ না, এবং তাতে কিন্তু আমি ডিজায়ারেবল এফেক্ট পাবো না। সো আমাদেরকে অবশ্যই যদি ইন্ডিকেশন থাকে হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি প্রয়োগ করতে হবে, কাজ না হলে কম্বিনেশন থেরাপি ইজিটামাইব করতে হবে, আর তাতে কাজ না হলে আমাদেরকে PCSK9 ইনহিবিটর অ্যাড করার প্রয়োজন হতে পারে। আর যদি কি স্ট্যাটিন খাওয়ার পর আমার TG লেভেল 200-র বেশি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফেনোফাইব্রিন জাতীয় ওষুধ অ্যাড করা যেতে পারে। সো প্রায় অনেক রোগীরা আসে বা রোগীর অ্যাটেন্ডেন্টরা আসে, আসলে ভালো কোলেস্ট্রল তো বাড়াতে পারছি না, কীভাবে HDL ভ্যালুটা বাড়াবো? এটার জন্য কিন্তু কোনো ড্রাগ নাই, বরঞ্চ আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াই, ওজন যদি কমিয়ে রাখি, আমরা যদি ডায়েটারি কার্বোহাইড্রেট কম খাই, এবং তার যদি আমরা নরম চর্বি বেশি খাই, আমরা যদি ধূমপান বন্ধ করি এবং যদি ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাওয়া বন্ধ করি, তাহলে কিন্তু আমাদের HDL ভ্যালু বাড়বে। সাথে যদি আমরা বাদাম খাই তাহলে কিন্তু HDL ভ্যালু বাড়বে। আসলে এটা বাড়ানোর কোনো ড্রাগ নাই, এটা আমাদের হাতেই রয়েছে। HDL লেভেল ভালো কোলেস্ট্রল বাড়াতে হলে আমাদেরকে প্রচুর এক্সারসাইজ করতে হবে, বডি ওয়েট নিয়ন্ত্রণে রাখতে হবে, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য কম খেতে হবে, ধূমপান পরিহার করতে হবে, এবং অবশ্যই ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাদ্য পরিহার করতে হবে। সো আমাদেরকে পেশেন্টকে বলতে হবে ইউ শুড ফলো দ্য প্রোটোকল, হেল্প পেশেন্টস টু রিডিউস রিস্ক। হেল্প মিনস হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন, দ্যাট ইজ হাই ডোজ স্ট্যাটিন পেশেন্টকে প্রেসক্রাইব করতে হবে, এটা আমাদেরকে মনে রাখার জন্য। হেল্প ই ফর আর্লি প্রিভেনশন, অনেক সময় ইজিটামাইব দিতে হবে। লং টার্ম আমাদের যেমন ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেশার যেমন নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট দিয়েও কিন্তু কোলেস্ট্রল লেভেলটা নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা কিন্তু কখনো ভালো হয়ে যাওয়ার ডিজিজ নয়, এটাকে নিয়ন্ত্রণে রাখলে আমাদের কিন্তু কমপ্লিকেশন কম হবে, ব্লাড ভেসেল আক্রান্ত কম হবে, এবং পেশেন্টস পার্টিসিপেন্ট দরকার। পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে রিগার্ডিং লাইফস্টাইল ইন্টারভেনশন, এবং সাথে কোনো ক্ষেত্রে PCSK9 কখন অ্যাড করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। সো পেশেন্টকে অবশ্যই হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি দিতে হবে। আর্লি প্রিভেনশনের জন্য অবশ্যই আর্লি আমাদের ইন্ডিকেশন থাকলে অ্যাট্রোবাস্টাটিন রোসুবাস্টাটিন শুরু করতে হবে, প্রয়োজন হলে ইজিটামাইব ইউজ করতে হবে, এবং এটা একটা লং টার্ম থেরাপি। পেশেন্টকে বললে হবে না যে 3 মাস খাবেন 6 মাস খাবেন তারপর বন্ধ করে দিবেন, সেটা তা কিন্তু নয়। রেগুলার ফলো আপ করতে হবে লিপিড প্রোফাইল, এবং সেই অনুযায়ী ওষুধ টাইট্রেট করতে হবে টু প্রিভেন্ট এনি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি প্রিভেনশন। এবং এক্ষেত্রে পেশেন্টের পার্টিসিপেশন, পেশেন্টের অ্যাটেন্ডেন্টের পার্টিসিপেশন কিন্তু অনেক দরকার টু রিডিউস দ্য রিস্ক অফ অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ। একটা কথা রয়ে গেল যে আসলে কোভিড-19 স্ট্যাটিনের কোনো রোল রয়েছে কিনা, যেহেতু আমরা কোভিডকালীন পিরিয়ডটা ওভারকাম করে ফেলেছি অলমোস্ট। এটা একটা পাবলিকেশন চাইনিজ সেল মেটাবলিজম জার্নালে পাবলিশ হয়েছে 2020 সালে। লার্জ রেট্রোস্পেক্টিভ স্টাডি অফ 14,000 পেশেন্ট, 14,000 পেশেন্টের উপরে স্টাডি করা হয়েছে। চায়না শোড 40% লোয়ার ডেথ রেট ইন স্ট্যাটিন ইউজার্স কম্পেয়ার টু নন ইউজার্স। দেখা যাচ্ছে যারা স্ট্যাটিন ব্যবহার করছিল তাদের মধ্যে মৃত্যু ঝুঁকি 42% কম। This study also showed that the benefit of statin may be mediated by reduced inflammation, as inflammatory markers that is CRP, interleukin C and WBC count are significantly lower in statin users. যারা স্ট্যাটিন খাচ্ছিল তাদের এই ইনফ্লামেটরি মার্কারগুলো কম ছিল বলে তাদের মৃত্যু অনেক কম হয়েছে, যেটা চায়নাতে 14,000 পেশেন্টে গবেষণা করে দেখা গেছে। সো স্ট্যাটিন ইউজার্সের ডেথ রেট ছিল 5.2, এবং যারা স্ট্যাটিন ইউজ করে তাদের ডেথ রেট ছিল 9.4% ইন কোভিড-19 ওয়েভ। সো ইন সামারি যদি আমি বলি, অবশ্যই আমাদেরকে গাইডলাইন বলছে লাইফস্টাইল মডিফিকেশন ইজ এসেনশিয়াল। লাইক আমাদেরকে অবশ্যই ফ্রুটস ভেজিটেবলস বেশি খাওয়া, লো ফ্যাট লো কার্বোহাইড্রেট খাদ্য গ্রহণ করা, এক্সট্রা সল্ট অ্যাভয়েড করা, সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করা, প্রচুর ফ্রুটস ভেজিটেবলস গ্রহণ করা, ফিশ অয়েল গ্রহণ করা, ওয়ারাস প্রসেসড ফুড, ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাদ্য, দেন রেড মিট, এগুলো অ্যাভয়েড করতে হবে। ইম্পর্টেন্স অফ টার্গেটিং LDL লেভেল, আমাদেরকে অবশ্যই LDL কে টার্গেট করতে হবে, কারণ ইট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ অ্যাথেরোস্ক্লেরোসিস ইন দ্য আর্টেরিয়াল ওয়াল। সো আর্টেরিয়াল ওয়ালে যেন সে রিটেন করতে না পারে, সেজন্য আমাকে অবশ্যই লিপিড লোয়ারিং এজেন্ট প্রেসক্রাইব করতে হবে, এবং আমাদের টার্গেট থাকবে LDL কে টার্গেট করা, তাকে কমানো এবং তাকে অপটিমাম লেভেলে নিয়ে আসা। আমাদেরকে অবশ্যই হেলদি পিপলকে হাই, ভেরি হাই এবং হাই রিস্ক গ্রুপে ভাগ করতে হবে, এবং তাকে সে অনুযায়ী আমাদের লিপিড লোয়ারিং এজেন্ট প্রেসক্রাইব করতে হবে। ACC adheres closely to key trial evidence to guide therapy beyond statin in patients with clinical SCVD and prior events, but ESC goes beyond trial data, exploring to patients with solely imaging evidence of SCVD.
যেটা আমি দেখেছি যে ভেরি হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে ACCR টার্গেট ছিল 70 মিলিগ্রাম পার ডেসিলিটার, হোয়ারাস ESC এর টার্গেট ছিল 55 মিলিগ্রাম পার ডেসিলিটার। হোয়াট এভার দ্য সিচুয়েশন, আমাদেরকে অবশ্যই টার্গেট রাখতে হবে যদি আমাদের ভালো থাকতে চাই। আমাদের যদি প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, হোয়াট এভার দ্য টার্গেট উই আর সেটিং, আমাদেরকে অবশ্যই এলডিএল ভ্যালু কমাতে হবে এবং সেটা অপটিমাল লেভেলে রাখতে হবে। তাহলে আমরা আশা করি তার অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ইভেন্টগুলো অবশ্যই কম হবে এবং সে ভালো থাকবে। So this is my hospital where I work, Ibrahim Cardiac Hospital, and thank you all for this opportunity, and thank you for your patience sharing. Assalamu alaikum. Thank you so much, Dr. C.M. Shaheen Kabir, for your nice and elaborate presentation. আপনি খুব সুন্দরভাবে বাংলায় এবং সহজ সুন্দরভাবে লিপিড লোয়ারিং এজেন্ট আমরা কখন ইউজ করব, কিভাবে ইউজ করব এবং গাইডলাইন অনুযায়ী এসএসসি, আহা এবং ইএসসি গাইডলাইন এবং সুন্দরভাবে ইলাবোরেটভাবে প্রেজেন্ট করেছেন। ধন্যবাদ। আমাদের যারা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তাররা জয়েন করে আছেন, তাদের ভিতর থেকে চ্যাট বক্সে কিছু কোশ্চেন এসছে এবং আপনারা ডিরেক্টও কোশ্চেন করতে পারেন। আমি একটু স্পিকার ডক্টর সিএম শাহিন জানতে চাচ্ছি, একজন কোশ্চেন করেছেন ডক্টর অজিত কুমার মালাকার, ইফ এ পেশেন্ট হ্যাজ লিপিড প্রোফাইল ইন নর্মাল রেঞ্জ and is more than 65 years, in that case can we use a statin? If the value is normal, if the patient has no ASCVD risk factor, if the you should calculate the risk estimator, যেটা আমি অলরেডি বলেছি যে স্কোর অথবা ASCVD রিস্ক ক্যালকুলেটর, তাতে যদি তার ভ্যালু দেখা যাচ্ছে যে এটা লো রয়েছে বা মডারেট রিস্কে রয়েছে, তাহলে কোনো প্রয়োজন নেই স্ট্যাটিন থেরাপি প্রয়োগ করার জন্য। কিন্তু তার ভ্যালু যদি থাকে হাই রিস্ক অর ইন্টারমিডিয়েট রিস্ক, তাহলে অবশ্যই তাকে স্ট্যাটিন থেরাপি প্রয়োগ করতে হবে। কারণ আমি অলরেডি প্রেসক্রাইব করেছি বা বলেছি যে আমাদের ভ্যালু তো টার্গেট থাকবে 50 to 60 মিলিগ্রাম পার ডেসিলিটার এলডিএল ভ্যালু। এটা কিন্তু ফিজিওলজিক্যালি নর্মাল ফর সাস্টেইন অফ এ লাইফ। তো আমি মনে করি তার যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থেকে থাকে এবং লিপিড প্রোফাইল নর্মাল থাকে এবং রিস্ক ক্যালকুলেটর হিসাব করার পরে সে যদি দেখা যাচ্ছে লো রিস্কে বা ইন্টারমিডিয়েট রিস্কে রয়েছে, তাহলে আমি মনে করি না তার কোনো লিপিড লোডিং এজেন্ট দেওয়ার প্রয়োজন আছে। ভাইরাস তার যদি কোনো এসসিবিডি ইভেন্ট হয়ে থাকে, যদি এমআই থাকে, পোস্ট সিএবিজি থাকে বা কোনো পোস্ট স্টেন্টিং থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাকে হোয়াট এভার দ্য ভ্যালু, তাকে অবশ্যই কিন্তু লিপিড লোডিং ড্রাগ প্রেসক্রাইব করতে হবে ফর সেকেন্ডারি প্রিভেনশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আব্দুল্লাহ শাফি মজুমদার স্যারকে দেখতে পাচ্ছি এবং প্রফেসর খন্দকার কামরুল ইসলাম স্যার আমাদের সাথে যুক্ত আছেন। আরো বেশ কিছু কোশ্চেন চলে এসেছে যে which is the best and safe drug, atorvastatin or rosuvastatin, and which lipid lowering agent is first line drug for dyslipidemia, ডায়াবেটিক পেশেন্টের জন্য কোনটা ভালো, আমরা প্রথম ডিসলিপিডিমিয়ার ক্ষেত্রে প্রথম আমরা কোনটা ইউজ করব, লং টার্ম আমরা ইউজ করতে পারবো কিনা। আব্দুল্লাহ শাফি মজুমদার স্যারকে আমি রিকোয়েস্ট করছি, স্যার অলরেডি চ্যাট বক্সে উত্তর দিয়ে দিয়েছেন, আমি স্যারকে একটু কোশ্চেনগুলো সম্বন্ধে একটু হাইলাইট করার জন্য এবং আমাদের সুন্দরভাবে যে প্রেজেন্ট করেছেন ডক্টর সিএম শাহিন কবির, এটার উপরে একটু হাইলাইট করার জন্য বলছি। স্যার। সবাইকে ধন্যবাদ। আমি অবশ্য কিছুটা ইন্টারনেটের ঝামেলার জন্য ডাক্তার শাহিন কবির একটা আনইন্টারাপ্টেড শুনতে পারি নাই, কিন্তু আমার মনে হয়েছে যে হি কাভার্স দি অল দি থিংস ইন দি ভেরি নাইস ওয়ে। কাজেই খুব বেশি অ্যাড করার আমার নাই। একটা মনে রাখতে হবে যে যেটা আমি বলে থাকি যে নর্মাল ভ্যালু অফ দ্য লিপিড, এটা জিজ্ঞেস করে রুগীরাও জিজ্ঞেস করে, অনেক সময় আমাদের ওয়ার্কিং ডাক্তারদের মাথায় এই প্রশ্ন থাকে, there is no normal value of the lipids. Normal value হলো ডিপেন্ডিং, এটা শাহিন কবির বলছে, it depends on the condition of the persons concerned. ওর জন্য কতটা আমি টার্গেট করব সেটা নির্ভর করে। কাজে নর্মাল বলে কিছু নাই, একটা বলার কথা। আর একটা যে লোয়ার ইজ বেটার, এলডিএল এর ব্যাপারে লোয়ার ইজ বেটার। যত কম দেখা গেছে যে যখন পিসিএস 9 ইনহিবিটর যখন ইউজ করা শুরু হলো, তখন দেখা গেল যে কখনো কখনো এলডিএল 30 মিলিগ্রাম পার ডেসিলিটার নেমে আসে, কিন্তু there is no side effects and there is no MI হলো, তার মানে he is in the high risk patient at that time। তখন আমরা যদি ওই ইমিডিয়েটলি কমাইতে চাই, তখন আমাদের হয়তো এই শুধু স্টাটিন দেওয়া হবে না। আমাদের হাতে অবশ্য PCSK9 ইনহিবিটর নাই এই মুহূর্তে, তবে ওটার একটা ইন্ডিকেশন হলো এটা যে অ্যাকুইট
কার্ডিয়াক কন্ডিশনে অ্যাকুট ইভেন্ট দিয়ে হয়তো অ্যাকুট স্ট্রোকের সময়ও আমরা যদি PCSK9 দিয়ে ওটাকে নামিয়ে আনতে পারি। এবং বলা হয়েছে যে একটা সেকেন্ড ইভেন্ট যদি হয় when the patient is on statins for the secondary prevention but he has an event again within 2 years এর মধ্যে আরেকটা ইভেন্ট হলো, তখন ইএসসি কিন্তু বলছে এটাকে 40 মিলিগ্রাম পার ডেসিলিটারে নিয়ে আসার জন্য। আর যত ওই ওডিসি ট্রায়াল, ফোরিয়ার ট্রায়াল, যেগুলি PCSK9 ট্রায়াল যেগুলি হয়েছে, ওখানে দেখা গেছে ওই অ্যালিরোকোমা বা এভেলোকোমা এগুলি ব্যবহার করে হয়তো 30-40 পর্যন্ত নিয়ে আসা যায়। কাজে কেউ প্রশ্ন করে যে লিপিড কতটুকু কমানো যাবে। লিপিড শব্দটা ব্যবহার না করে আমরা লিপিডের আসলে অনেক কি বলবো ওটাকে, অনেক গুলি ভাগ আছে বলতে পারি, যার জন্য এটা এলডিএল কে আমরা টার্গেট করব, হুইচ ডাক্তার শাহিন কবির স্ট্রেসড যে আমাদের টার্গেট কিন্তু সবসময় এলডিএল। even when the TG is high তখন আমাদের টার্গেট কিন্তু এলডিএল কে কমে আনা। যদিও ওই যে দুটো ট্রায়াল আমাদের রিডিউসিড ট্রায়াল আর একটা স্ট্রেংথ ট্রায়াল দুটো হয়েছিল, যে ওই দুটা হাইলি পিউরিফাইড ফিশ অয়েল দিয়ে ট্রায়ালটা, এমনি ফিশ অয়েল দিয়ে কিন্তু দেখা গেছে যে টিজি কমে, কিন্তু তাতে মানে কার্ডিয়াক ইভেন্টস কে কমাইতে পারে না। কিন্তু হাইলি পিউরিফাইড যখন ফিশ অয়েল ব্যবহার করে, ইকোসাপেন্টানোইক অ্যাসিড আর ডক্সাহেক্সানোইক অ্যাসিড, এই দুইটা কম্বিনেশনও দেওয়া হয়েছে স্ট্রেংথ ট্রায়ালে, আর রিডিউসিড ট্রায়ালে শুধু ইকোসাপেন্ট হাই ডোজে, আবার ওরা 2 গ্রাম পার টুয়াইস ডেইলি। হাই ডোজে হাইলি পিউরিফাইড fish oil is effective in reducing the TG when the TG is more than 175. এটার ইন্ডিকেশন আছে। It is not a class 1 but it is a class 2A, যেখানে আমরা টিজি কে কমাইতে পারি। আর যখন টিজি 500 এর উপর হয় তখন you know all that this is not due to the atherosclerotic cardiovascular disease, it is due to the risk of the pancreatitis, যার জন্য আমরা কমাইতে হয়। তখন আমরা হাতের কাছে যাই পাই তাই আমরা দিতে ফাইব্রেট, কিন্তু fibrate is not effective for reducing the cardiovascular events. এটা ইকোসাপেন্টানোইক অ্যাসিড এটা রিকমেন্ডেড এখন, যদি আমাদের দেশে আনফল কোম্পানি খুব ঝামেলা হচ্ছে মনে হচ্ছে কেন জানি। তো আমার মনে হয় আবার কতগুলি কোশ্চেন উত্তর আমি এতে দিয়েছিলাম, চ্যাট বক্সে উত্তরটা দিয়েছিলাম। তো এটা ভেরি নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ ডক্টর শাহিন কবির। যে আমাদের ইয়াঙ্গার প্রেজেন্টাররা আমাদের আশার আলো জ্বালায় আর কি, যে কিছু প্রেজেন্টেশন, but you have to also make some write up also. As the editor of the cardiovascular journal, I always press to write some articles, at least the review articles you can write, even the review articles. Thank you very much. আবার এরপরে যদি কখনো প্রশ্ন কিছু থাকে তাহলে হয়তো I will be happy to answer. Thank you. Thank you, sir. আরেকটা কোশ্চেন আসছে, which is the best and safe regarding atorvastatin or rosuvastatin? আর এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমার মনে হয় না এটা এইরকম কোনো এইভাবে উত্তর দেওয়ার দরকার আছে। মানে all the statins are the lipid lowering আছে, only their intensity। যখন আমরা ইন্টেন্সিটি প্রশ্ন আসে তখন আমরা ওই rosuvastatin আমরা ব্যবহার করি। As a personally, I like to use the rosuvastatin when I need to lower the LDL much, not particularly, both the diabetic as well as the non-diabetic patient. There is no choice of statins যে এটা আমরা ডায়াবেটিসে ব্যবহার করব, এটা নন ডায়াবেটিসে ব্যবহার করব। তো rosuvastatin যে সাইড এফেক্ট গুলি বলা হয়েছে, এটা ইন দি রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু এইরকম সাইড এফেক্টস নাই। আমাদের একটা ছোট স্টাডি, খুব বেশি বড় স্টাডি না, অ্যারাউন্ড 350-400 আমাদের পার্টিসিপেন্ট ছিল। তাতে আমরা কিন্তু দেখিয়েছি যে এই যে মাসকুলার, এই যে এনজাইম রেইজড এর যে প্রশ্ন, এগুলি খুব বেশি যে সিগনিফিকেন্টলি হয়। আর একটা যেটা যে প্রি ডায়াবেটিক যারা, তাদেরকে ডায়াবেটিস করে, কিন্তু এটাও সিগনিফিকেন্ট না এই জন্য যে এর বেনিফিট এত বেশি যে আমাদের ওই এফেক্টটাকে আমরা ইগনোর করে যাই। তবে মনে রাখতে হবে ওয়ান থিং,
যে নন স্ট্যাটিন নিয়ে কিন্তু এখন অনেক কাজ হচ্ছে। ইন দি ফিউচার মেবি স্ট্যাটিনের এই রাজত্ব নাও থাকতে পারে এই মুহূর্তে যে রাজত্ব আছে, কারণ তখন এই যে স্ট্যাটিনের সাইড এফেক্ট গুলি এখন আমরা অনেক সময় পেশেন্টকে করতে বলি, টলারেট করে নিয়ে যেতে বলি, কিন্তু নন স্ট্যাটিন যদি আমাদের হাতে, আমাকে শোনা যাচ্ছে তো না? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, যে আরো একটা ড্রাগের কথা হয়তো আমরা এখানে বলে রাখা ভালো, যে এটা ওই ইনক্লিসিরান, যেটা ইনক্লিসিরান হইলো এটা এমআরএনএ বেসড স্মল ইন্টারফিয়ারিং আরএনএ। এইটা ম্যানেজমেন্টে আমাদের এই বছরে দুবার দিলেই হয়। ও যে ও আনসার গুলি চ্যাট বক্সে দেখতে পাই না, কিন্তু এটা আমরা মুখে বলে ফেললাম। কিন্তু আমি যে আনসার গুলি লিখেছিলাম এটা আমি এখন ভার্বালি বললাম। থ্যাংক ইউ সবাইকে, আর সবাইকে একটু পার্টিসিপেট করলে বোধহয় ভালো লাগবে। থ্যাংক ইউ স্যার, সুন্দরভাবে কোশ্চেন আনসার গুলো করার জন্য স্যার। এর পরবর্তীতে আমাদের একটা এক্সাইটিং কুইজ সেশন আছে রিগার্ডিং দ্য লিপিড লোয়ারিং এজেন্ট এবং আজকের প্রেজেন্টেশনের উপরে। আমি রিকোয়েস্ট করব আমাদের আব্দুল ওয়াদুদ সাহেব, সান ফার্মা, আপনারা কুইজ সেশনটা শুরু করার জন্য, এবং আমাদের যে পার্টিসিপেন্ট যারা আছেন, বিভিন্ন ডক্টররা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা এই কুইজ সেশনটাতে জয়েন করবেন। স্যার, হোয়াট ইজ ইউর থট অ্যাবাউট বেম্পোয়েডিক অ্যাসিড, যেটা নতুন এসেছে একটা বেমপ্রিট নামে স্যার, ওটা আসলে না, বেম্পেডোইক অ্যাসিড তো এই স্টাটিন ওটার বোধহয় 30% রিডাকশন করতে পারে, 25 to 30%। ইট ইজ নট এ হাই ইন্টেন্সিটি লিপিড লোয়ারিং এজেন্ট, কিন্তু ওই যে যখন আমাদের হবে মাসল সিমটম হবে, কারণ এর মেটাবলিজমটা মাসলে হয় না, এই হলো আপ স্ট্রিমে এই কোলেস্টেরল সরি এলডিএল সিনথেসিসটা বন্ধ করে আপ স্ট্রিমে, হলো এইচএমজি কোএনজাইম ইনহিবিটর হলো স্ট্যাটিনস, তার উপরে যে সে বন্ধ করে। তো এটার ইউজটা হলো যদি ইনটলারেন্ট হয় যে কোনো, এখন পর্যন্ত স্ট্যাটিনই হলো রেইনিং ওই প্রোডাক্ট। ও যদি ইনটলারেন্ট হয়, ও যদি একদম পুরোপুরি কাজ না করতে পারে, তখন অন্য এজেন্টের কথা আমরা যেতে, সেই হিসাবে বেম্পেডোইক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে যে এখন কিন্তু কম্বিনেশনের কথা বলা হয়েছে, যেমন সব হার্ট ফেইলার, তারপর অ্যান্টি হাইপারটেনশন, সবখানে কিন্তু কম্বিনেশন। দেখো যে আগেই কম্বিনেশন, আগে আমরা বলতাম কি একটা ড্রাগ দাও, ম্যাক্সিমাম ডোজে যাও, বা এখন তা না। সেই হিসাবে কিন্তু আবার অ্যাট্রোভাস্টাটিন আর এজিটিমাইবের কম্বিনেশন চলে আসছে। কম্বিনেশন ইজ এ গুড অপশন। কম্বিনেশন চলে আসছে স্যার। হ্যাঁ, দ্যাট ইজ এ গুড অপশন, যে আমরা হয়তো যদি ডোজটা, স্ট্যাটিনের অনেক সময় সাইড এফেক্টটা ডোজ রিলেটেডও হইতে পারে, কাজে আমরা যদি স্ট্যাটিনের ডোজটা একটু কমাইলাম আর এদিকে এজিটিমাইবটা যোগ করলাম। এজিটিমাইব অলসো গুড ড্রাগ, যেহেতু এটা অ্যাবজর্পশনের উপরে কাজ করে, এটা কোলেস্টেরল অ্যাবজর্পশনের ইনহিবিট করে, অনেকটা বাইল সিকোয়েস্ট্রন এক ইতে কাজ করে মেকানিজমে, আর অন্য মেকানিজম আমাদের তো অত ডিটেল জানা না, দরকার নাই এজ এ ক্লিনিশিয়ান। আমরা খালি এইটুক জানি গ্রসলি যে অ্যাবজর্পশন হ্যাম্পার করে এই সরি এই এজিটিমাইব।
কাজে ব্যাম্পেডোইক অ্যাসিডেরও থাকবে। তো আমার মনে হয় না এই মুহূর্তে হয়তো ছোট মার্কেটই থাকবে ব্যাম্পেডোইক অ্যাসিড, আনলেস স্ট্যাটিনস ইজ ইনটলারেন্ট। আরেকটা ব্যাপার আসছিল স্যার, লং টার্ম ইউজ অফ লিপিড লোয়ারিং সেফ কিনা এবং ইউজ করা যাবে কিনা। আমরা দেখি এটা অনেক উত্তর সময় দিয়েছিলাম। লং টার্মে কোনো লং টার্ম তো আমাদের তো এই স্ট্যাটিন ইউজ করা হচ্ছে আর্লি 90s থেকে, তার মানে অলমোস্ট 3 ডিকেডস কিন্তু চলে আসছে এই স্ট্যাটিনের ব্যবহারটা। যদি অন্যান্য তখন লোভাস্ট্যাটিন ছিল, প্রাভাস্ট্যাটিন ছিল, ওগুলি অত আর বেশি ব্যবহার হয় না। এখন পর্যন্ত হয়তো অ্যাটোভাস্ট্যাটিন, তারপরে রসুভাস্ট্যাটিন, পিটাভাস্ট্যাটিন, সিম্বাস্ট্যাটিন আমেরিকায় খুব ব্যবহার হয়। ইউ নো, ফর দ্য রিজন ইট ইজ এ চিপার ড্রাগ। ওই যে ইন্স্যুরেন্স কভার করে, তো নট দ্যাট ইট ইজ দি বেস্ট ড্রাগ। কাজে আমাদের অনেক সময় ভুল থাকে যে হয়তো আমেরিকানরা এত ব্যবহার করতেছে। সব আমেরিকানরা দেখবা সিম্বাস্ট্যাটিন খায়, কারণ রসুভাস্ট্যাটিন বেশ কস্টলি, ওখানে ওদের ইন্স্যুরেন্স কভারেজের একটা ব্যাপার স্যাপার থাকে। কাজে এই কয়েকটা ড্রাগ, কাজে এরা তো এতদিন 3 দশকের একটা আমাদের আছে এক্সপিরিয়েন্স। কাজে এটা ওই লং টার্মে কোনো এখন পর্যন্ত আমাদের কাছে জানা নাই যে লং টার্ম এফেক্ট করে। কুইজ সেশন স্টার্ট হয়েছে। আমি সকল পার্টিসিপেন্ট যারা এই সিএমই তে জয়েন করেছেন ডাক্তারদেরকে আমি রিকোয়েস্ট করছি যে সবাই কুইজ সেশনে জয়েন করবেন এবং কুইজগুলো আনসার করবেন। স্যার আপনি তো আমাদের সকলের টিচার আসলে, তো আপনার তো অনেক এক্সপিরিয়েন্স স্যার। তো আমাদের দেশে ওভারঅল লিপিড ম্যানেজমেন্টটা কিরকম অবস্থায় আছে? আমরা কি গাইডলাইন ফলো করি? পেশেন্টটা কি সচেতন স্যার? আপনার ধারণাটা কি স্যার? গাইডলাইন ফলো করি, মানে ফলো করার চাইতে আমাদের অ্যাওয়ারনেস কিন্তু এখন যদি এই স্কেল করা হয় একদম বাম দিকে এখন এইটা অ্যাওয়ারনেসটা। আমার মনে হয় যে আমার ওই যে স্কেলের যদি 1 2 3 10-এ মাপি, আমার হয়তো 1-এর কাছে যে দাঁড়াবে। অ্যাওয়ারনেস কিন্তু নাই পাবলিকের মধ্যে একটা। ও যে অ্যাওয়ারনেসটা আছে আমি হ্যাপি না, মানে এটা আমাদের ডাক্তারদের দোষ। আমরা মাথার মধ্যে অন্য বিভিন্ন জিনিস ঢুকিয়ে দিই। আর হইলো এবং কি বলা যায়, ক্লিনিশিয়ানদের মধ্যেও কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং, এটা আমি হয়তো এই সুযোগে সান ফার্মাকে রিকোয়েস্ট করতে পারি যে এখানে কার্ডিওলজিস্ট বা এদের মধ্যে না, আমাদের দরকার হলো জেনারেল প্র্যাকটিশনারদের মধ্যে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করে দেওয়া। যে কত কত অনেক সময় বন্ধ করে দেয় বা করে দেয়, এই অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে আমাদের ক্লিনিশিয়ানদের থেকে, মানে ইন্টার্নিস্ট, তারপর এই নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট এবং একদম জেনারেল ফিজিশিয়ানদের। এটা যদি আমরা করতে পারি তাইলে আমাদেরই। তারপর গাইডলাইনের কথা তো পড়ে যে, তারপর ওই যে তোমার স্কোর অথবা ওই যে কি বলা যায়, ওই যে ফ্রামিংহাম স্কোর, এগুলি যে ব্যবহার, এগুলি আসলে আমাদের দেশে তো অ্যাপ্লিকেবল না। ওগুলি তো ওদের ডাটাগুলি ওই এলাকার ডাটা। যে স্কোরও কিন্তু 3-4 রকমের স্কোর, কিন্তু ইউরোপে পুরোটা করা যায় না। ওদের ডাটা বেস গুলি আলাদা আলাদা, একটা ইস্টার্ন ইউরোপের জন্য একরকম, এর জন্য। তবে স্কোরটা আমাদের একটু পছন্দ হয় কেন, ওই এই যে 5টা প্যারামিটার দেয়, সিস্টোলিক ব্লাড প্রেশার, স্মোকার, সেক্স, এগুলি আমরা এমনিই ব্যবহার করতে পারি। যে আমরা স্কোরেও যদি না করি, মানে একদম 1 2 3 এর হিসাব না করি, যে ওই স্মোকার কিনা, ওর বয়স 40-এর উপরে কিনা, ও মেল কিনা, ওর সিস্টোলিক প্রেশার এত কিনা, আর টোটাল কোলেস্টেরলটা কিন্তু রিস্ক ফ্যাক্টর ওই হিসাবে করে আছে। ওইটা আমরা কিন্তু ওইভাবে ব্যবহার করতে পারি। এটা বলি আমি যখন সুযোগ পাই, যে স্কোর আমরা হয়তো করতে পারবো না যেহেতু আমাদের কাছে ডাটা নাই, কিন্তু আমরা ওইটা করতে পারি যে এই পেশেন্টটা হাই রিস্কের, এই পেশেন্টটা ইন্টারমিডিয়েট রিস্কের, মানে আমাদের মতো করে আমরা বলতে পারি। আমাদের দেশের পপুলেশনে স্যার এইচডিএল লেভেলটা কম থাকতেছে এবং টিজি লেভেলটা বেশি থাকে। আমরা ইউজুয়ালি এলডিএল এর পাশাপাশি যেটা পাই, না এটা আমরা এইভাবে বললে তো হবে না। আমার কাছে কি ওই হাজার হাজার ডাটা আছে? না, আমাদের ডাটা নাই স্যার। তাইলে আমরা এই কথা খালি বারবার বলি কেন? কারণ আমাদেরও, আমরা ধরো আজ থেকে 20 বছর আগে, 25 বছর আমাদেরও ধারণা ছিল আমাদের দেশে লিপিড লোয়ারিং এজেন্টের খুব একটা দরকার নাই। 20 বছর আগে মনে করো, বা 25 বছরও হইতে পারে, তখন ধারণা ছিল যে এটা দরকার নাই। কিন্তু আমরা যখন লিপিড মেজারমেন্ট, আগে কিন্তু লিপিড মেজারমেন্ট এভাবে করা হতো না, যখন করা শুরু হলো তখন কিন্তু দেখা গেল যে না, এই যে প্যাটার্নটা একদম ওয়েস্টার্নের থেকে খুব বেশি খারাপ না, মানে এই দূরত্ব না। এইখানে এলডিএল বেশি থাকে, টিজি তো বেশি থাকে, কিন্তু নট নেসেসারিলি যে খালি টিজি বেশি, এলডিএল বেশি পেশেন্ট তো অনেক, পার্টিকুলারলি আমাদের কাছে হাই রিস্ক পেশেন্ট গুলি আসে ডাক্তারদের কাছে, তো তাদের দেখবা যে এলডিএল বেশি থাকে। হ্যাঁ, এলডিএল বেশি থাকে মানে ওই যে এখন তুমি 100-এর বেশি বলবা কি বলবা না, সেইটার প্রশ্ন তখন চলে আসে, কিন্তু থাকে বেশি।
কাজে টিজি বেশি থাকে এই কথাটা ওইভাবে বলা বোধহয় এই না, আন্দাজে বলা আর কি। আমাদের ডাটা জেনারেট করা দরকার। আমি গত 1-1.5 বছর ধরে 2-3 মানে কোম্পানি ড্রিভেন একটা স্টাডি করার প্ল্যান করা হচ্ছে, কিন্তু আগানো খুব মুশকিল। মানে পপুলেশন বেসড ডাটা জেনারেট করা খুব মুশকিল আমাদের মতো লোকদের, একদম না থাকলে। ওই যে এপিডেমিওলজিক্যাল একটা অর্গানাইজেশনের সাহায্য ছাড়া এটা কালেক্ট করা খুব মুশকিল, কিন্তু করা উচিত। এই উচিত বলতেছি গত 2-3 বছর ধরে যে উচিত। স্যার আপনি ঠিকই বলেছেন, আসলে অ্যাওয়ারনেসটা দরকার, কারণ আমাদের তো ওষুধের একটা পেশেন্ট তো ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, করোনারি ইভেন্ট থাকে, অনেক ওষুধ খেতে হয়, তো দামও অনেক, প্রাইস বেশি, তো এই ব্যাপারেও আসলে সবাইকে সচেতন করা প্রয়োজন আসলে। পলিপিল ছাড়া আমাদের গতি নাই, সারা দুনিয়াতে পলিপিল হচ্ছে। আমাদের দেশে আসলে ওই ড্রাগ পলিসি কিছুটা রেস্ট্রিকশন ছিল, যদিও গভর্নমেন্ট এখন ছাড়ছে। ওই পলিপিল যেমন একই জায়গায় যদি অ্যান্টি হাইপারটেনসিভ, লিপিড লোয়ারিং, তারপরে অ্যান্টি প্লেটলেট এগুলি কম্বিনেশন করে একটা ট্যাবলেট, এটা কিন্তু সব এখন অ্যাডভোকেটেড যে পলিপিল খাওয়া, ওই যে অ্যাডারেন্স কমে যায় কত দেখাইছে না, একটা ট্যাবলেটের অ্যাডারেন্স হয়তো 10 লস অফ অ্যাডারেন্স আর কি 10%, যদি 2টা ট্যাবলেট খাইতে দেয় 20%, এইভাবে কিন্তু বাড়তে থাকে যত ট্যাবলেট বাড়ে। যে পলিপিল দরকার আমাদের কার্ডিয়াক পেশেন্টকে করার জন্য। থ্যাংক ইউ স্যার। শাকিব অলরেডি মনে হয় রেজাল্ট চলে এসেছে কুইজের। জি স্যার, থ্যাংক ইউ স্যার। অলরেডি কুইজের রেজাল্ট চলে এসেছে। আই এম অ্যানাউন্সিং দ্য নেম অফ দ্য থার্ড পজিশন, ডক্টর এমডি ফরহাদুল ইসলাম, স্পেশালিস্ট সিপি ইনস্টিটিউট, খুলনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, and the second prize winner is Dr. Chompok Roy. He's from Medicine Institute, General Hospital, Khulna. And first position is Dr. M. Benjir Ahmed. Is from General Hospital, Khulna. The 3 persons from Khulna. I must congratulate the 3 doctors. Congratulations. And আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যা পার্টিসিপেন্টরা আমাদের সুন্দর ডিসকাশনে জয়েন করেছেন। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আব্দুল্লাহ শাফি মজুমদার স্যারকে সুন্দর ডিসকাশন করার জন্য। এবং অবশ্যই স্যার একটা প্রপোজালও দিয়েছেন যে আমাদের অ্যাওয়ারনেসটাকে অবশ্যই বাড়াতে হবে, এবং রুট লেভেলে, প্রাইমারি লেভেলে সব ফিজিশিয়ানদের মধ্যে এটাকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর সিএম শাহিন কবির, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল, ফর your nice and elaborate presentation highlighting all the points of lipid-lowering agent. এবং সান ফার্মাকে অসংখ্য ধন্যবাদ আজকে সুন্দর সিএমএ আয়োজন করার জন্য। Now I am requesting Mr. Sanjay Bosu, the country head of Sun Pharma. Please give your vote of thanks. Thank you, Dr. Shahriar. Eminent speaker, Dr. C.M. Shahin Kabir, and all our most valued physicians from Bangladesh. On behalf of Sun Pharma, I would like to extend my sincere gratitude to all of you for sharing your valuable experience related to the lipid-lowering strategies for the prevention of cardiovascular disease, and your gracious presence in today's virtual session webinar arranged by Sun Pharmaceutical Bangladesh Limited. I am sure all of you would join me in thanking Dr. C.M. Shahriar Kabir, his excellent presentation as well as the lucid elaboration on the various facets of the lipid-lowering strategies for the prevention of cardiovascular disease. As Dr. Shafi Majumdar sir has said, he has covered a very big, vast amount of information in a very shortest possible time, very beautifully explained everything for all of us, our understanding. Thank you, sir. I also thanks Professor Dr. Abdullah Shafi Majumdar, sir. It was indeed very gracious of you to find time for today's event from your busy schedule. Thank you very much. It was an honor to have you here as our esteemed panel member, sir. And also thank you for giving a very good suggestion to young doctors like Dr. Shahin Kabir for the development of cardiology in Bangladesh, sir. So once again, thank you, sir. And very special thanks to Dr. Shakib Shahriar, sir. Even with all the technical glitches,
You have moderated today's event in a seamless flow. Thank you, sir. And I would also like to thank, on behalf of Sun Pharma, all the participants present here for gracing this occasion in spite of these challenging, busy times. Today we have almost more than 150 participants from Bangladesh. Thank you, sir. It was indeed our privilege to have you all here. And also let me thank you for continuing your confidence in Sun Pharma products and extending their benefits to our patients. Thanks a lot for your great support all this time. Thank you all for being our nation's guiding line in the face of this adversity. Last but not the least, I would like to express my sincere gratitude to all my fellow colleagues, the team of very motivated and dedicated assets of Sunfarm. Thank you, Team Sunfarm. And for everyone present here, an advance invitation for our next session on 4th of July. Topic will be approach to patients with deranged LFTs. So thank you everyone once again. Wishing you all a very healthy time ahead till our next meeting. Good night. Thank you very much. Assalamu alaikum.